শুভ সন্ধ্যা বন্ধুরা, শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ ভক্তালী অনুষ্ঠান। আজ আমরা ৩০৫তম পর্বে উপনীত হয়েছি। আজকের চিঠি বিষয় ভালোবাসার বাসা। আপনাদের ভালোবাসার বাসা সংক্রান্ত চিঠি পড়ছি আমি চঞ্চল, আমার সাথে ঋতুপর্ণা, শ্রেয়া আর সোমা। বন্ধুরা, প্রতি সপ্তাহের মতন এই পর্বটিও আপনারা লাইক করুন, কমেন্ট করুন, অবশ্যই নিজ নিজ ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করুন। রেডিও জংশনকে ছড়িয়ে দিন দূর দূরান্তে। সমস্ত চিঠিপত্র সম্পাদনা করেছেন সৌমেন্দ্রনাথ জানা। চোখ রাখবো আপনাদের পাঠানো চিঠির পাতায়। এবারে চিঠি পাঠিয়েছেন তরুণ মৈত্র, ইসলামপুর, মুর্শিদাবাদ, সূচক ৭৪২৩০৪ থেকে। প্রিয় পাত্রালী, ভালোবাসার বাসা, নীতি, আদর্শ, শখ, আহ্লাদ, ইচ্ছা অনিচ্ছা প্রভৃতি ব্যাপারে সমমনোভাবাপন্ন দুজন ব্যক্তি যখন নিজেদের সুখ দুঃখ, আনন্দ বিষাদের সমান ভাগীদার হতে সক্ষম হয়, তখনই তাদের মধ্যে ভালোবাসা গড়ে উঠেছে বলে আপাতভাবে ধরে নেওয়া যেতে পারে। কালক্রমে এই বন্ধুত্ব গাঢ় থেকে গাঢ়তর হয়। বয়সজনিত ব্যবধান এখানে কোনো বাধাই নয়। অসমবয়সী দুজন ব্যক্তির মধ্যেও স্বচ্ছন্দে বন্ধুত্ব গড়ে উঠতে পারে। ভালোবাসা স্থাপন করতে হলে নিজেকেও তার যোগ্য করে তুলতে হবে এবং সেই যোগ্যতা দিয়ে বন্ধুত্ব অর্জন করতে হয়। ইংরেজির প্রবাদটির তর্জমা করলে দাঁড়ায়, বন্ধুত্ব কেনা যায় না, ভাড়ায় বা ধারে পাওয়া যায় না, এ অর্জন করতে হয়। সুতরাং অর্জিত বন্ধুত্বই প্রকৃত ভালোবাসা। একজন মানুষের যোগ্যতা যতখানি, তার ভালোবাসা অর্জনের ক্ষমতাও ঠিক ততখানি। তার বেশিও নয়, কমও নয়। যাই হোক, এখন কথা হচ্ছে প্রকৃত ভালোবাসা নির্বাচনের সঠিক মাপকাঠি কি? যার সঙ্গে মনের মিল হলো সেই যে প্রকৃত ভালোবাসা, এরকম নাও হতে পারে। আজ যার সাথে মনের মিল হলো, কাল তার সঙ্গে মনের অমিল হতে কতক্ষণ? আসলে ভালোবাসা যত পুরনো হয় ততই তা ক্রমে গভীর হতে থাকে এবং ভালোবাসার প্রকৃত রূপটিও ততই প্রকটিত হতে থাকে। ভালোবাসার মধ্যে স্বার্থ বা উদ্দেশ্য সিদ্ধির কোনো স্থান নেই। কোনো রকম সংকীর্ণতাও বন্ধুত্বের মধ্যে থাকবে না। তবেই তো ভালোবাসা। বন্ধু যদি বন্ধুর আপদ বিপদ, সুখ দুঃখ, হাসি কান্নার সমান ভাগীদার না হতে পারে, তাহলে সে কিসের ভালোবাসা? প্রকৃত ভালোবাসার সান্নিধ্যে মন হয় প্রশস্ত, উদার। বন্ধুর কাছেই তো শুধু মনের সবচেয়ে গোপনতম কথাটিও অনায়াসে বলে ফেলা যায়, নিজেকে সম্পূর্ণরূপে উজাড় করে দেওয়া যায়। যা পরিবারের সর্বাপেক্ষা নিকটজনের কাছেও বলা যায় না, সেই কথাটিও অক্লেশে ব্যক্ত করা যায় বন্ধুর কাছে। তবে সে যদি প্রকৃত ভালোবাসার হয়। চিঠি পাঠিয়েছেন তরুণ মৈত্র, ইসলামপুর, মুর্শিদাবাদ, সূচক ৭৪২৩০৪ থেকে। পরের চিঠি পাঠিয়েছেন মীনাক্ষী দাস, ১২ রাজকিশোর রায়চৌধুরী লেন, বি গার্ডেন, হাওড়া ৭১১১০৩ থেকে। সুজন বন্ধু পত্রালী, কষ্ট পাই তবু থাকি নিজেরও বাসায়, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। রজনীকান্ত সেনের স্বাধীনতার সুখে দুই পাখির মানসিকতা উঠে এসেছে। গাছের ডাল ভাঙতে পারে, কিন্তু বাবুয়ের আস্থা আছে তার নিজের ডানার উপরে। ভালোবাসার বাসায় আন্তরিকতা, যত্ন ও ভালোবাসার স্পর্শ বিদ্যমান। সব মেয়েরাই স্বপ্ন দেখে সুন্দর একজন মানুষের সাথে গড়ে তুলবে তার স্বপ্নের সুখনীর।
বিশ্বাস, ভরসা, সহনশীলতা, সমঝোতার চার দেওয়ালের উপর ভালোবাসার পোক্ত শান্তির আশ্রয়। তুমি আর আমি ভালোবাসার দুই নেত্রীর যুগলবন্দি, বন্ধ হয় একসাথে, খোলেও একসাথে। সুখ দুঃখ, হাসি কান্নার গোলক ধাঁধা জীবনের উত্থান পতনে ঝড় ঝাপটার বিরুদ্ধে রুখে দাঁড়ায় চার হাতের বন্ধন। বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া প্রত্যন্ত গ্রামের সাঁওতাল আদিবাসীরা ছোট ছোট নিজেদের মাটির ঘরগুলোকে দক্ষ হস্তশিল্প মনের মাধুরী মিশিয়ে গড়ে তোলে ভালোবাসার নিপুণ ঘর। স্টেশনের শেডের এক ফালি জায়গায় প্রাকৃতিক দুর্যোগে ভেসে যাওয়া পরিবারটি পরিপাটিভাবে গুছিয়ে তৈরি করেছে অস্থায়ী ভালোবাসার ঘর, যার কোনায় কোনায় দীনতা, কিন্তু খামতি নেই ভালোবাসার। তৃতীয় লিঙ্গের মানুষগুলিও নিজেদের সমব্যথীদের সঙ্গী করে একত্রে গড়ে তুলেছে ভালোবাসার কলোনি। পরিস্থিতির শিকার চম্পা, চামেলি, টগর, শিউলিরা ভোরের স্নিগ্ধ সূর্য কিরণ অবগাহন শেষে নতুন করে বাঁচার আশায় নিজের ঘরে প্রদীপ জ্বালিয়ে ইষ্ট দেবতার পটে মালা দিয়ে রচে ভালোবাসার স্বপ্ননীড়। অলিক কল্পনা তবু অপেক্ষায় থাকে ভালোবাসা সহমর্মী কোনো যথার্থ দোসরের। শুধু সুন্দর দেখতে হলেই ভালোবাসার বাসা হয় না। এটি একটি আবেগপূর্ণ আনন্দময় স্থান, যেখানে বসবাসকারীরা শান্তি ও সুখ অনুভব করে। জংশন পরিবারের শুভকামনায় মীনাক্ষী দাস পাঠিয়েছিলেন 12 রাজকিশোর রায়চৌধুরী লেন, বি গার্ডেন, হাওড়া 711103 থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন চঞ্চল চৌধুরী। বাড়ির নাম নন্দনকানন, গ্রাম পানুহাট, ডাকঘর কাটোয়া, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713502 থেকে। ভালোবাসার বন্ধু পত্রালি। যে খাঁচার ভিতর অচিন পাখির নিত্য যাওয়া আসা, সে খাঁচার বাসার খোঁজ রাখি না কেউ। অথচ মায়ায় ভরা এই জীবন সংসারে মাথা গুঁজার স্থানটুকুতে অস্থায়ী কল্পিত বাসা বাঁধি আমরা। কারো বাসা কংক্রিটের শক্ত বাঁধনে, তো কেউ থাকে মাটির ঘরের বাঁশের খুঁটিতে, কেউ থাকে 14 তলায়, আবার কারোর বাসা মাটির নিচে বেসমেন্টের আঁধারে। কেউ বাসা বাঁধে বিদেশ বিভুঁইয়ে রোজগারের তাগিদে, কেউ বা উদারান্নের জন্য নীড় বাঁধে অতল দরিয়ায় ভেসে চলা পানশিতে। এক মানুষ, এক পৃথিবীর, এক পরিজন সব। তবু খাদ্য, বস্ত্র, বাসস্থানের জন্য উদার এই ধরনের বুকে বাসা গড়েও মনে হয় কেমন যেন আলাদা আলাদা সব। পৃথিবীর তাগিদে বাসা বাঁধে পৃথিবীর সব জীব। নিষ্পান ভেজা মাটির অন্তরালে যেমন শামুক বাসা বাঁধে উত্তরাধিকারকে উর্বর জীবন উপহার দেবার দুর্নিবার তাড়নায়, তেমনি নীল আকাশের বুক ভেদ করে উড়ে চলা মুক্ত বিহঙ্গ নিরালায় খুঁজে নেয় নিশ্চিত ভাষা। সজীব কিশলায় মাটির গহীন অন্ধকারে শিকড় ছড়িয়ে নিরাপদে বাসা বাঁধে বুকে মহিরুহ হবার স্বপ্ন বপন করে। যে মানুষ বাসা বাঁধে পথপাশে, যে মা বৃদ্ধাশ্রমের তুলসী তলায় সন্ধ্যাবাতি জেলে গুনগুন করে কাঙাল ফিকিরদের গান, হরিদিন তো গেল, সন্ধে হলো, পার করো আমারে। প্রেষিত ভর্তিকা সুদর্শনার দীর্ঘ রতি যামিনী কাটে যে একলা বাসায়। মানসিক ভারসাম্য হারিয়েছে ভাইটির আশ্রয় হয়েছে যে পাগলা গারদের জব্দ বাসা, সেই বাসা তাদের ভালোবাসার হতে পারে কি বন্ধু পত্রালি? আমরা খোঁজ রাখি না নামহীন ঠিকানাবিহীন এইসব বেনামি বাসাগুলোর, তবু দুচোখ আষাঢ় হায় খরা আজ চেতনায়, প্রত্যাশা ফানুষে বদলায়। তাই তো অশান্ত এ মানব মনে স্বপ্ন দেখি সমমর্যাদার, সবাই থাকে স্বগৃহে নিজ ভূমি, পরবাসী হয়ে নয়, বরং আত্মার আত্মীয়ের সাথে নিগড় বন্ধনে। বিনম্র শ্রদ্ধা জানিয়ে চিঠিটি পাঠিয়েছিলেন চঞ্চল চৌধুরী। বাড়ির নাম নন্দনকানন, গ্রাম পানুহাট, ডাকঘর কাটোয়া, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713502 থেকে। সুপ্রিয় পত্রালি, এই সম্বোধনে এবারে চিঠি লিখছেন সজল বিশ্বাস, গয়েশপুর, কল্যাণী, নদিয়া, সূচক 741234 থেকে। সময়, শ্রম, অর্থ ব্যয় করে যত্ন সহকারে যে বাসা তৈরি হয় তার মর্যাদাই আলাদা। সে বাসা উচ্চ প্রাসাদ না হোক, অট্টালিকা না হোক, তাতে যে মায়া, মমতা, ভালোবাসা থাকে তার কোনো তুলনা হয় না। যে বাসায় ভালোবাসা নেই সে বাসা বাসাই নয়। ইট, কাঠ, পাথরে তৈরি বাসায় যদি প্রাণ না থাকে
তবে সে বাসাকে বাসা বলে মনে হয় না। মানুষের মতো পশু পাখি কীট পতঙ্গ সবারই বাসা আছে। টুনটুনি বাবুই কত যত্ন সহকারে কত সুন্দরভাবে তাদের বাসা তৈরি করে। আর চড়াই পাখি মানুষের পাকা বাড়িতে বাসা তৈরি করে বাস করে। পাকা বাড়িতে থাকে দেখে তার খুব অহংকার। বাবুই পাখিকে ব্যঙ্গ করে চড়াই পাখি বলে, কাঁচা ঘরে থেকে করো শিল্পীর পড়ায়। তার উত্তরে বাবুই পাখি বলেছিল, পাকা হোক তবু ভাই পরেরও বাসা, নিজে হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। যদি ভালোবাসা থাকে, শান্তি থাকে, সুখ থাকে, তবে কুঁড়ে ঘরে বাস করেছে আনন্দ। বড় বড় অট্টালিকায় বাস করে সে আনন্দ পাওয়া যায় না। ভালোবাসার বাসা সত্যিই খাসা। শুভেচ্ছা আনতে সজল বিশ্বাস, গয়েশপুর, কল্যাণী, নদিয়া, সূচক 741234 থেকে। প্রথমেই যার চিঠি পড়ব তিনি কাশীনাথ মণ্ডল, গ্রাম মুরুরা, ডাক হাজারপুর, নবগ্রাম থানা কান্দি, জেলা মুর্শিদাবাদ থেকে চিঠি লিখেছেন। সুজন পত্রালী, নিজের ঘরের উপর একটা মায়া আমাদের প্রত্যেকেরই থাকে। কত শোক, দুঃখ, আনন্দের স্মৃতি, মৃদুরতা জড়িয়ে থাকে ওই ভালোবাসার বাসায়। সেই বাসাটির কতই না আমরা যত্ন করি, মনের মতো করে সাজাই। আবার অনেক স্বপ্নের ঘর একটু ভুলেই ভেঙে চুরমার হয়ে যায়। তাই ব্যক্তি জীবনে ভালোবাসার বাসাটিকে অক্ষত রাখতে আমরা নিরন্তর খেয়াল রাখি শখের বাসাটির জন্য। কিন্তু আমরা বাস করছি কোথায় বলুন তো? বাস করছি এই বসুন্ধরায়। তাহলে যে পৃথিবীর ছাদের নিচে আমাদের ভালোবাসার ঘর, সেই ধরিত্রীর জল, বায়ু, প্রাকৃতিক পরিবেশ আজ দূষণের নাগপাশে বাঁধা, তার জন্য তো দায়ী আমরাই। নিজের ঘরের মতো করে পৃথিবী নামক এই ঘরটির যত্ন তো আমাদেরই নিতে হবে। পৃথিবী ঘরটি যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তো আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে আমরাই বিপদের মুখে রেখে যাচ্ছি। তাই নিজের হাতে গড়া ভালোবাসার বাসার মতোই এই বসুন্ধরাটিরও আমাদের সকলের ভালোবাসা বাসা হোক, তাকেও অক্ষত রাখতে হবে আমাদেরকেই। আসুন না জ্ঞান ও চক্ষু মেলে তাকাই, বিশ্ব পরিবেশ দিবসের মাসে শুধু ব্যক্তিগত নয়, সামগ্রিক চিন্তা করি। সদর্থক একটি চিঠি পাঠিয়েছেন কাশীনাথ মণ্ডল, গ্রাম মুরুরা, ডাক হাজারপুর, নবগ্রাম থানা কান্দি, জেলা মুর্শিদাবাদ থেকে। পরের চিঠিটি পাঠিয়েছেন সুদেশনা চক্রবর্তী, বাঘা যতীন পার্ক, শিলিগুড়ি, সূচক 734001 থেকে। আর দুটো সেমিস্টার বাকি, ব্যাস এবার চাকরির প্লেসমেন্ট শুরু হয়ে যাবে। বাড়ি ছেড়ে কোন দূর দেশে পাড়ি দেবে মেয়েটা। মেয়ে 3 মাস ইন্টার্নশিপের জন্য বাইরে যেতেই মায়ের বুক কেঁপে উঠেছিল। অফিস কলিগ সুতপা বুঝিয়েছিল, এভাবে কেন ভাবছিস, ওর জীবন কেন তোর মতো কাটবে, এটাও তো এক প্রকার স্বার্থপরতা, ওকে ওর স্বপ্ন নিয়ে বাঁচতে দে। মায়ের ভাবনা, আমার তিল তিল করে গড়ে তোলা ভালোবাসার বাড়ি। একবার ঝাঁ চকচকে জীবনের স্বাদ পেলে মেয়ে কি আর নিজের শহরে ফিরবে? ভাবতে ভাবতে অনুপমার চোখে জল আসে। ভালোবাসার বাসায় নেমে আসে একাকিত্বের ছায়া। বিশ্বের সবচেয়ে কঠিন অসুখ এখন একাকিত্ব। কিছু একটা করা যাক, ভাবতে থাকে অনুপমা। মা চিরকাল শান্ত প্রকৃতির। বছরে একবার যখন বাড়ি যাওয়ার সুযোগ হয়, শুধু ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে মুখের দিকে। অসহায়ভাবে বলে, তোর যাবার তাড়া নেই তো? বাড়িতে গিয়ে কলিং বেল বাজিয়ে গল্প করতে কেউ এলে সময়টা কাটে এ কথা ও কথায়। মেয়ের ফোনের ভাবনায় বিরতি পড়ে। উপাস থেকে ফোন, মা অমলেটের পাতলা ঝোলের রেসিপিটা বলো তো। রোজ বাইরে খেতে খেতে পেটে চড়া পড়তে বসেছে। ভিডিও কলে মেয়ের মুখখানি দেখে খুশিতে ডগমগ হয়ে ওঠে অনুপমা। ভালোবাসার বাড়ি ব্যস্ততাহীন, নীরবতার ছায়ায় শুধু অপেক্ষার প্রহর কোণে। পাঠিয়েছিলেন সুদেশনা চক্রবর্তী, বাঘা যতীন পার্ক, শিলিগুড়ি 734001 থেকে।
এবারে চিঠি পাঠিয়েছেন মহাদেব গুড়িয়া, সম্প্রীতি ভবন, গ্রাম উত্তর কাশিয়াবাদ, ডাকঘর মুন্ডাপাড়া কাশিয়াবাদ, থানা কাকদ্বীপ, জেলা দক্ষিণ 24 পরগনা, সূচক 743347 থেকে। প্রিয় পত্রালী, ভালোবাসা মানে পরস্পরকে বুঝতে পারা। যে মানুষটিকে ভালোবাসবেন তাকে যদি বুঝতেই না পারেন, তাহলে প্রেম ভালোবাসার কোনো অর্থ আছে বলে মনে হয় না। মুখে মুখে সব সময় ভালোবাসি ভালোবাসি বলার চেয়ে মনে হয় ভালোবাসার মানুষটাকে বুঝতে পারা অনেক বড় ব্যাপার। ভালোবাসা বেঁচে বা টিকে থাকে পরস্পরের বিশ্বাসে। যে প্রেমে বিশ্বাসের ঘাটতি দেখা যায়, সেখানে হয়তো প্রেম থাকে না, থাকে সামাজিকতা রক্ষা। বিশ্বাস ভালোবাসার মূল ভিত্তি। যে ভালোবাসায় বিশ্বাস নেই, সেই ভালোবাসা কখনোই চিরস্থায়ী হবে না। ভালোবাসা অনেক পবিত্র একটি অনুভূতি। স্বার্থ সিদ্ধির জন্য কাউকে ভালোবাসা উচিত নয়। এটা হচ্ছে পৃথিবীর মধুরতম সম্পর্ক, যেখানে থাকবে না কোনো চাওয়া পাওয়া, থাকবে না কোনো স্বার্থ, থাকবে শুধুই মনের গভীরতম সূক্ষ্ম অনুভূতি। আমাদের অনেকেই ভালোবাসা, প্রেম আর ভালো লাগার মধ্যে তালগোল পাকিয়ে ফেলি। ভালোবাসার মানুষকে নিয়ে বাসা বাঁধার জন্য সব কিছু স্বার্থ ত্যাগ করতে দ্বিধাবোধ করে না। তাই সব সময় চায় তার ভালোবাসার মানুষের সঙ্গে বাসা বাঁধতে। যত বিপদ আসুক না কেন, কেউ কাউকে ছেড়ে যায় না। চিঠিটি পাঠিয়েছেন মহাদেব গুড়িয়া, সম্প্রীতি ভবন, গ্রাম উত্তর কাশিয়াবাদ, ডাকঘর মুন্ডাপাড়া কাশিয়াবাদ, থানা কাকদ্বীপ, জেলা দক্ষিণ 24 পরগনা, সূচক 743347 থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন মঞ্জুলি দাস, বাড়ি বনমল্লিকা, গ্রাম গজঘণ্টা, ডাকঘর মগরা, জেলা হুগলি, সূচক 71214848 থেকে। প্রিয়ভাষী পত্রালী, দেশভাগের সময় যখন অগণিত মানুষকে তাদের স্থায়ী ঠিকানা ছেড়ে চলে আসতে হলো, তখন থেকেই বাসা কথাটার প্রচলন। বাসা মানে অস্থায়ী বাড়ি। প্রকৃতিতে পক্ষীকুল ও বিভিন্ন কীটপতঙ্গের ক্ষেত্রেই প্রধানত বাসা কথাটা ব্যবহৃত হয়। হাতে গোনা কয়েকটি পশু কেবল মাটিতে গর্ত খুঁড়ে তাদের বাসা তৈরি করে। তবে সব প্রাণীরই বাসা তাদের কাছে ভালোবাসার সুগন্ধ ও আদর মাখানো। কিছু পাখি ও প্রাণীর বাসা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত স্থায়ী থাকে। তাদের সঙ্গীর মতো ভালোবাসারও বাসাও চিরস্থায়ী নয়। ডিম ফুটে বাচ্চা হওয়া এবং স্বাবলম্বী হওয়া পর্যন্তই এর স্থায়িত্ব। কোকিল তো বাসা বানাতেই জানে না, কিন্তু প্রকৃতি দেবী তার ডিম ফুটিয়ে বাচ্চা বড় করার এক অদ্ভুত চাতুরী কোকিলের স্বভাবে সংযোজন করেছেন। তাই কোকিলের কোনো ভালোবাসার বাসা নেই। আবার কাকের ভালোবাসার বাসা খুবই অবিন্যস্ত। এলোমেলো কোনো জিনিসকে তাই কাকের বাসার সঙ্গে তুলনা করা হয়। মৌমাছি, বোলতা এবং ভিমরুলদেরও ভালোবাসার বাসা থাকে, যাকে আমরা বলি চাক। এরা দেওয়ালের ফাটলে, কার্নিশে, পাহাড়ে, জানলার গায়ে, গাছের কোটরে চাক বাঁধে। আমাদের গোয়াল ঘরে একটা 5 তলা চাক করেছিল ভিমরুল। চাকের ভেতর উপর তলায় ওঠা নামার আঁকাবাঁকা গড়ান রাস্তা। অবাক হয়েছিলাম ওই শিল্পকর্মে। আমার বাড়ির যে ঘর শীততাপ নিয়ন্ত্রিত, সেই ঘরের একটি ভেন্টিলেটরে মৌমাছি, অন্যটিতে বোলতা ভালোবাসার বাসা বেঁধেছিল। একাধিকবার ধোঁয়া দিয়েও তাদের তাড়ানো যায়নি। সিমেন্ট দিয়ে ভেন্টিলেটর বন্ধ করে তাদের ভালোবাসার চুম্বন থেকে রেহাই পেয়েছি। শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠিয়েছিলেন মঞ্জুলি দাস, বাড়ি বনমল্লিকা, গ্রাম গজঘণ্টা, ডাকঘর মগরা, জেলা হুগলি, সূচক 712148 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন ডাক্তার তুহিন চক্রবর্তী সেনগুপ্ত, বারুইপাড়া লেন, কলকাতা 35 থেকে। প্রিয় পত্রালী,
তোমাকে বলি মেঘ আর বৃষ্টির কথা, তুমি কি ভাবছো আকাশের মেঘ বৃষ্টির কথা বলবো? আরে না না, এই মেঘ বৃষ্টিকে অনেকেই চেনে। একদিন ফেসবুকে যাদের আলাপ, তারপর রাত জাগা দুজনের গুঞ্জন, অবশেষে দেখা সেই এক বৃষ্টি ভেজা দুপুরে কোনো এক নির্জনে, ঘর বাঁধার স্বপ্ন দুজনের চোখে। আবাসনের একটি সুন্দর ফ্ল্যাটে গড়ে তুলবে তাদের ভালোবাসার বাসা। ঠিক হলো সব, ঘর সাজানোর পালা চলছে, ম্যাচিং পর্দা আসবাবে সেজে উঠল ফ্ল্যাটটি। এবার চলল সেই বারান্দা সাজানোর কাজ। দিন শেষে কর্মক্লান্ত শরীরে যখন বসবে তারা, দুজনের সামনে থাকবে কফির পেয়ালা আর মৃদুলয়ে বাজবে চৌরাশিয়ার বাঁশি। সেই ফুলে ফুলে ভরা বারান্দাটি মিষ্টি গন্ধে ভরিয়ে দেবে মনোপ্রাণ। সব হলো। বিয়ের দিন স্থির, ভীষণ কাশি মেঘের, নাছুর বান্দা কাশি। পরীক্ষা শেষে ধরা পড়ল লাং ক্যান্সার, চতুর্থ পর্যায়ে। হাতে মাত্র কয়েকটি মাস, বৃষ্টির জেদে বিয়ে হবেই, বাঁধবেই সে ভালোবাসার বাসা। হোক না কয়েক মাস। মেঘ নারাজ, দুই বাড়ির অসম্মতি, কিন্তু বৃষ্টির জেদের কাছে পরাজিত সকলে। এক বৃষ্টি ভেজা গোধূলি লগ্নে হলো 4 হাতের মিলন। এলো তারা ভালোবাসার বাসায়, প্রতিটি মুহূর্ত উপভোগ করলো তারা জীবনকে। অবশেষে ভালোবাসার শেষ চিহ্ন বৃষ্টির গর্ভে রেখে বিদায় নিল মেঘ। বৃষ্টি এখনো ভালোবাসার বাসায়, মেঘের আর তার ভালোবাসার সন্তান রোদ্দুরের চোখে দেখে স্বপ্ন। ঘন ঘোর বর্ষার কামনায় ডাক্তার তুহিন চক্রবর্তী সেনগুপ্ত পাঠিয়েছিলেন বারুইপাড়া লেন, কলকাতা 35 থেকে। সোমনাথ চট্টোপাধ্যায়, গ্রাম ডিহা, থানা জয়পুর, জেলা বাঁকুড়া থেকে পাঠিয়েছেন চিঠি। প্রিয় পত্রালী, অনির্বাণ ও প্রিয়াঙ্কার 5 বছরের দাম্পত্য জীবন। তাদের সেই দাম্পত্য জীবনে ছিল গভীর প্রেম ও বিশ্বাস। একদিন প্রিয়াঙ্কা গুরুতর অসুস্থ হয়ে পড়ে ও তার একটি অসুখ ধরা পড়ে। তখন ডাক্তারবাবু প্রিয়াঙ্কাকে বলেছিলেন যে তাকে বেশ কয়েক মাস একটি চিকিৎসায় থাকতে হবে। অনির্বাণ এই কথা শুনে কিছুটা হতভম্ব হয়েছিল ঠিকই, তবে সে জানত যে প্রিয়াঙ্কা সুস্থ হয়ে ওঠার জন্য তাকে আরো দৃঢ় হতে হবে। অনির্বাণ প্রিয়াঙ্কাকে প্রতিশ্রুতি দিয়েছিল যে সে তার যত্ন নেবে এবং কখনোই তাকে এই অবস্থায় একা থাকতে দেবে না। প্রিয়াঙ্কার হাত শক্ত করে অনির্বাণ বলেছিল, আমি প্রতিটি পদক্ষেপে তোমার সাথেই থাকব। প্রিয়াঙ্কা একটু হাসল, তারপর সে বলল যে তোমার উপর আমার অগাধ আস্থা আছে গো। সে জানত যে অনির্বাণ তাকে ভালো করার জন্য আপ্রাণ চেষ্টা করবে। পরের কয়েক মাস অনির্বাণ তার ভালোবাসার সাথেই প্রিয়াঙ্কার যত্ন নিয়েছিল। অনির্বাণ তাকে স্নান করানো, রান্না করে খাওয়ানো, এমনকি শারীরিক থেরাপিতেও তাকে সহায়তা করেছিল। প্রিয়াঙ্কা আস্তে আস্তে সুস্থ হতে শুরু করে এবং অনির্বাণের অটল সেবা শুশ্রূষার জন্য অনির্বাণের প্রতি কৃতজ্ঞও ছিল। প্রিয়াঙ্কা অনির্বাণকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আমি জানি না আমি তোমাকে ছাড়া কি করতাম। অনির্বাণ তখন বলল, তুমি আজ সম্পূর্ণরূপে সুস্থ হয়েছ, এতেই আমি ভীষণ খুশি। এভাবেই সারা জীবন অতি যত্ন সহকারে তোমাকে আমি যেন আমার ভালোবাসার বাসায় বেঁধে রাখতে পারি। চিঠিটি পাঠিয়েছেন সোমনাথ চট্টোপাধ্যায়, গ্রাম ডিহা, থানা জয়পুর, জেলা বাঁকুড়া থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন কৃষ্ণাচন্দ্র, বাজার ভেতর, পোস্ট অফিস গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, সূচক 721127 থেকে। ভালোবাসার সন্ধানী পত্রালী। ছোট একটা ভালোবাসা, এ তো শুধু চাই গো সবাই। একটুকু শুধু ভালোবাসা, এটাই যেন পাই গো সবাই। আশা ভোসলের এই গান কত চিরন্তন। মানুষ ভালোবাসা চায়,
সাথে সাথে চায় অফুরান ভালোবাসা। বাসা হবে সুন্দর, সাজানো গোছানো, তাহলে সে হবে প্রাণবন্ত। আর সেই বাসাতে থাকবে সবুজ মন আর সবুজ ভালোবাসা। টাকা পয়সার আভিজাত্যে নয়, অহংকারের গর্বে নয়, থাকবে রমণীয় ভালোবাসা। মানুষ ভালোবেসে সুন্দর নিড় গড়ে তুলবে। থাকবে শুধুই আনন্দ ও হিল্লোল। তাতে কি বিপর্যয় থাকবে না? থাকবে নিশ্চয়, কিন্তু সকলের সচেষ্ট সহানুভূতি ও সহমর্মিতার দ্বারা সেটা জয় করা হবে। সকলে মিলে দুঃখকে জয় করবার মধ্যে থাকে অনন্ত প্রাপ্তি। সেই প্রাপ্তি দ্বারা গড়ে উঠবে ভালোবাসার পিরামিড। জয় করে আনা হবে সুখের সকাল। নির্মল আকাশ যেমন কলঙ্কহীন, নিখাদ ভালোবাসার গুণে বাসা হয়ে উঠবে পরম প্রেমময়। তার দুটিতে নিজের মানুষজন নয়, সমগ্র পাড়া ও গ্রাম হয়ে যাবে সবার আত্মীয় স্বজন। ক্ষুদ্র স্বার্থকে বলি দিয়ে বৃহত্তর স্বার্থে সবাই এগিয়ে আসবে। তখন স্বর্গ আমাদের হাতের মুঠোয় ধরা দেবে। তাই বাসা হোক কলকাকলিতে পূর্ণ, মানুষের হিতে গঠিত হোক মানবিকতার বন্ধন। মানবিক বন্ধনে আবদ্ধ হয়ে মহান ঐক্যে আসতে পারলেই বাসা ভালোবাসাতে রূপান্তরিত হবে। খোলা জানালা দিয়ে প্রবেশ করে সোনালি রোদ্দুর আর দক্ষিণা বাতাস যেটা মন প্রাণ ভরিয়ে সুন্দর মানুষের মন গড়ে তুলবে। আসুন না বাসাকে সুমধুর করতে আরো বেশি করে প্রেম প্রীতির স্পন্দনে আটকে থাকি। চিঠি পাঠিয়েছিলেন কৃষ্ণাচন্দ্র বাজার ভেতর, পোস্ট অফিস গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, সূচক 721127 থেকে। ডক্টর তপন কুমার দলুই, অনিমা ভবন, গ্রাম ভাটাচক, পোস্ট আমদান ভায়া হাওর, জেলা পূর্ব মেদিনীপুর, সূচক 721131 থেকে এবারে চিঠিটি লিখেছেন। প্রিয় পত্রালী, আমি যখন ছোট ছিলাম তখন আমাদের বাড়ি ছিল মাটির। তারপর বন্যায় আমাদের সেই মাটির বাড়ি পড়ে যায়। বড়দের সঙ্গে আমিও ত্রিপলের ছাউনিতে প্রায় 3 মাস কাটিয়েছিলাম। অনেক কষ্টে বাবা কাকু মিলে ছিটে বেড়ার ঘর তৈরি করলেন। আস্তে আস্তে সেই ঘরকে আপন করে নিলাম। কিন্তু আমি যখন দ্বাদশ শ্রেণীতে পড়তাম, আবারও আমাদের বাড়িতে বন্যার জল ঢুকে যায়। বাড়ি ভীষণ ক্ষতিগ্রস্ত হলো। সারিয়ে সেই ঘরে কোনো রকমে দিন কাটাতে লাগলাম। তখনই ঠিক করেছিলাম বড় হয়ে আমি ভালো বাড়ি করব। পড়াশোনা শেষে যখন চাকরিতে যোগদান করলাম, তখন থেকে আস্তে আস্তে প্রতি বছর ইট কিনে রাখতে লাগলাম। তারপর ভালো ইঞ্জিনিয়ারের নজরদারিতে বাড়ি তৈরি করলাম। বাবা কাকু মা কাকিমা ভাই বোন সবাই মিলে আনন্দে আত্মহারা হয়ে দিন কাটাতে লাগলাম। বিভিন্ন কাজে বিশাল বিশাল অট্টালিকায় দিন যাপন করলেও নিজের বাড়ি নিশ্চিন্তের ঠিকানা হয়। বছর কয়েক আগে বাবা মা আমায় ছেড়ে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন। তবুও দিনের শেষে বাড়িতে প্রবেশ করলে ওরা যেন আমায় বলে, খোকা বাড়ি এলি? পত্রালীর সকল লেখক লেখিকা শ্রোতাদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। নমস্কারান্তে ডক্টর তপন কুমার দলুই, অনিমা ভবন, গ্রাম ভাটাচক, পোস্ট আমদান ভায়া হাওর, জেলা পূর্ব মেদিনীপুর। এবারের লেখা পান্ডুয়া হুগলি থেকে পাঠিয়েছেন ফিরোজা বেগম। প্রিয় পত্রালী, এতটুকু বাসা করেছেন ও আশা। একটি সুন্দর বাসার খোঁজ বোধহয় আমাদের মনের গভীরে লুক্কায়িত বাসনা। প্রাণীকুলের সকলেরই প্রয়োজন একটি বাসার। বাসা কিন্তু সুখী গৃহকোণ হওয়া বাঞ্ছনীয়। সে বড় হোক আর ছোটই হোক, নিজের মনের আবেগ ভালোবাসা যত্ন দিয়ে গড়ে তোলা একটি বাসা, আর সেখানে ভালোবাসার মানুষদের নিয়ে থাকা এ যেন এক স্বর্গীয় সুখ। এই স্বর্গীয় সুখ পেতে নারী পুরুষের অনলস প্রচেষ্টা ও অবিরাম পরিশ্রম। যতই ক্লান্তি শরীরে মনে আসুক না কেন, বাসায় ফিরে একটু গা এলিয়ে দিলেই আরাম অনুভূত হয়। মানুষ নিজেরাই কিন্তু তার আশ্রয়কে স্বর্গীয় সৌন্দর্যে ভরিয়ে রাখতে পারে, আবার নিজেরাই সেটাকে নরক বানাতে পারে। কত মানুষ একটু সুখের অভাবে
বাইরে খাটাখাটুনির পর বাড়িতে ফেরার তাগিদ অনুভব করেন না। জীবনে পাওয়া না পাওয়ার হিসেব যদি কেউ অহরহ কষতে থাকে, তার মনের শান্তি কোথায় পালিয়ে যাবে সে ধরতেই পারবে না। একটি মেয়ের কথা বলি। অভিজাত ঘরের বধূ হওয়া সত্ত্বেও পণ প্রথার শিকার হয়ে অহরহ সাংসারিক ঝামেলায় লড়াই করতে করতে ক্লান্ত হয়ে পড়ে, কিন্তু প্রতিবাদ কখনো করেনি। সে সমৃদ্ধ ছিল তার স্বামীর ভালোবাসায়। একসময় অবস্থাটি অনুধাবন করতে পেরে তার স্বামী তাকে অন্যত্র সরিয়ে নিয়ে যায়। একটি মাত্র মাটির ঘর, ঘরে একটি মাত্র জানালা ছিল, বৈদ্যুতিক আলোর ব্যবস্থা ছিল না। সেই ঘরকেই সে মনের রঙে মনোরম করে সাজায় এবং ছোট্ট সেই পাখির নীড়ের মতো ঘর ভালোবাসায় ভরিয়ে বাস করে। তার চোখে মুখে তৃপ্তির ছাপ ছিল, মুখে মিষ্টি হাসি ছিল। প্রিয়জনদের ভালোবাসায় হৃদয় ভরিয়ে যেখানেই থাকি না কেন, সে তো আমাদের ভালোবাসারই বাসা, তাই নয় কি? সকলের জন্য শুভেচ্ছা পাঠিয়ে চিঠি শেষ করেছেন ফিরোজা বেগম, পান্ডুয়া, হুগলি থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন দিলীপ কুমার চন্দ্র, পোদ্দারপাড়া, পোস্ট গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, সূচক 721127 থেকে। চারিদিকে যখন অশান্তি, জীবনের মধ্যে চলছে দুরন্ত প্রতিযোগিতা, চলছে নিজেকে বড় করে দেখানোর প্রচেষ্টা, তখন তোমার চিন্তনে ভেসে এসেছে ভালোবাসার বাসা। বাসা তো প্রায় সকল প্রাণীরই আছে, সবাই তার পর্ণকুটিরকে ভালোবাসা মনে করে। আমারও একটা স্থায়ী ঠিকানা আছে, সেখানে ভালোবাসার বাসা আছে। গানে আছে, নীর ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়, এমন বলাকা মোর অজানার আহ্বানে চঞ্চল পাখা মেলে ধরো। তাই বাসা ছোট হোক ক্ষতি নেই, কিন্তু তার মধ্যে যেন থাকে অনন্ত ভালোবাসা। স্বামী যেমন স্ত্রীকে ভালোবাসবে, থাকবে পিতামাতার প্রতি গভীর শ্রদ্ধা, আর সন্তানকে দেবে সাগর সম স্নেহের আকর। সেখানে টাকা পয়সা মুখ্য নয়, মুখ্য হচ্ছে ভালোবাসা। সেই ভালোবাসাতে পরিপূর্ণ হয়ে বাসা যেন হবে স্বর্গপুরী, যেখানে অহরহ শুধুই দেবার পালা। বাবা মাকে দেবে, সন্তান পিতা মাতাকে দেবে, ভাই বোনকে দেবে, শুধু পরিবারই কেন, অনন্ত স্বর্গ নেমে আসবে যদি এই ক্ষুদ্র বাসাটুকু থেকে আত্মীয় স্বজন পাড়াপড়শির প্রতি সমবেদনা সহমর্মিতার অনুভব থাকে। জানি বর্তমান সময়ে এইসব দুর্লভ জিনিস, তবুও নিজের ব্যবহারকে ক্ষমাশীল সুন্দরে বরিয়ে নিতে পারলে হয়তো ভালোবাসার বাসা পাওয়া যাবে। অট্টালিকার প্রয়োজন নেই, চাই সুনির্মল পরিবেশ, ছোট বাগান, ছোট জলাশয় আর ছোট মাঠ, সবই যেন মোহময়ী। সেই বাগানে থাকবে কলতানে মুখর বিহগ বিহগী, পুকুরে থাকবে ছোট ছোট মাছ, আর সুন্দর শ্বেত শুভ্র হাঁস জলে ডুব দেবে। বকেরা কেমন দল বেঁধে উড়ে যাবে নীল নীলিমায়, আর মাঠে ছোট ছোট শিশুরা অনন্ত বিকেলবেলায় পিঠের বইয়ের বোঝা নামিয়ে বিভিন্ন খেলায় মেতে উঠবে। আহা, কি সুন্দর, চোখ বন্ধ করে দেখতে পাই। পাঠিয়েছিলেন দিলীপ কুমার চন্দ্র, পোদ্দারপাড়া, পোস্ট গড়বেতা, পশ্চিম মেদিনীপুর, সূচক 721127 থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন ফুলকুমার বেরা, কোজাগরি, বারচণ্ডী ভেটি, আমতলিয়া, কাঁথি, পূর্ব মেদিনীপুর, সূচক 721427 থেকে। প্রিয় পত্রালী, ঘরে ঘরে সারা বিশ্ব জুড়ে সুখের সংসার করছে কোটি কোটি রাধাকৃষ্ণ, যারা একদিন উথাল পাতাল প্রেম করে বিয়ে করেছে। তাদের কুহু কুজনে ভরে ওঠে মনের লালিমা মাখা মত্তভূমির অলকাপুরীর রম্যপ্রসাদ। তাদের সেই নীড়ে পূর্ণিমা অমাবস্যার সাঁঝের সাঁকো দিয়ে ভালোবাসার নীল পতাকা এগিয়ে চলে পূর্ণতার উজান অভিমুখে। প্রত্যেক মানুষের মধ্যে নিজের বাসা মন মতো করে তৈরি করার চাহিদা, একটা সহজাত প্রবৃত্তি বিদ্যমান থাকে। ভালোবাসার বাসার জন্য মন আকুল বিকল করে তাদের। একটা ঘরের সঙ্গে মানুষের সম্পর্ক শুধু বাস করা নয়, একটু বেশি। সেখানে সে এক ছুটে পৌঁছতে পারে তার সাধের এই ময়না দ্বীপে। প্রিয় পত্রালী, আমাদের জীবন মুচকি হাসে কখনো কখনো। বহু যত্নে তিল তিল করে গড়ে ওঠা বাসা যখন ভেঙে যায়, তখন যেভাবে কক্ষচ্যুত হয়ে অনামী তারা খসে পড়ে কৃষ্ণ গহ্বরের জঠরে, সেইভাবে সে নিজেকে হারিয়ে ফেলে। তখন মনে সুড়ঙ্গ খনন করে অবসাদ, পাঁজরের ভেতরে কাঁকড়ার মতো হেঁটে বেড়ায়, বাসাকে রক্ষা করার অদম্য স্পৃহা। বাসাচ্যুত মানুষ ভুলে যায় তার পূর্বাপর, ভুলে যায় তার শেকড়ের কথা,
মনের বিন্ধ্যাচলে তখন ঘুরে বেড়ায় বৃক্ষ থেকে বৃক্ষচ্যুত হয়ে তরঙ্গ স্রোতে ভাসমান বীজের মতো অন্য কোথাও ভূখণ্ডে যাবার কথা। টাটা গোষ্ঠীর অন্যতম কর্ণধার রতন টাটা পৃথিবী আমার গৃহ মনে করলেও তাঁবুতে আকাশের নিচে শামিয়ানার আড়ালে যাদের রাত কাটে তাদের বাসায় সুখ কি স্পর্শ করতে পারে? ভাগ্যের পরিহাসে কাক বসা বারান্দায় জানালার পাল্লা ভাঙার সার্সি আড়ে বাড়ে খাটে খাটে শুয়ে তার চোখে ভেসে ওঠে টানা বারান্দা, সামনে ফুলের বাগান, পেছনে কাকচক্ষু জলে ভরা পুকুরের ছবি। কিন্তু আজ সে যে মরিচ ঝাঁপির উদ্বাস্তুর একজন। সবাই ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠিয়েছিলেন ফুলকুমার বেরা, কোজাগুড়ি, বারচণ্ডী ভেটি, আমতলিয়া, কাঁথি, পূর্ব মেদিনীপুর, সূচক 721427 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন সোমনাথ দাস, রানীর বাজার, সোনামুখী, বাঁকুড়া থেকে। তপ্ত রোদঝরা জ্যৈষ্ঠে প্রিয় বন্ধু পত্রালী, এই সম্বোধনে উনি পাঠিয়েছেন। রাতের অন্ধকার সরে পূর্ব দিকে ফিকে ভাব, আকাশে গুটি কয়েক তারা জল জল চোখে তাকিয়ে। শাস্ত্রমতে ব্রহ্ম মুহূর্ত, প্রবাসী পরিচয়ে গ্রামের প্রান্তে মাঠের ধারে একক খড়ের চাল, মাটির বাড়ির দেওয়ালে সুন্দর আলপনা আঁকা ছোট্ট কুটির, উঠোনে তুলসী মঞ্চ, গায়ে হরে কৃষ্ণ নাম লেখা। পাশের লাল কৃষ্ণচূড়া ও বড় আম গাছটি বাড়িটিকে পুরো ঢেকে রেখেছে। বাঁশের আগলে সদর দরজার মাথায় ফুলে ফুলে ভরা মাধবীলতা। সাধারণ মানুষ বলেন গোবিন্দ আশ্রম। গ্রাম বিচ্ছিন্ন বাড়িটির লোক পরিচিতি মাধবী কুঞ্জ। নিকোনো মাটির মেঝে, কম্বলের আসনে মাধবী দেবী গরদের শাড়ি পরিধানে, গলায় পাটির চাদর জড়িয়ে ব্রহ্ম মুহূর্তে ইষ্টজপ, রাধা মাধবের মঙ্গলা আরতি, পূজা পর্ব ও বাল্য ভোগের প্রস্তুতিতে ব্যস্ত। দূর হতে ভেসে আসে গ্রামবাসীর ঘুম ভাঙানো ভোরে নাম দেওয়া গোবিন্দর সুমধুর কণ্ঠের গান। রায় জাগো সুখ সারি বলে, কত নিদ্রা যাও গো রাধে শ্যামনগরের কোলে। কণ্ঠের জাদুতে আকৃষ্ট মাধবী। ভালোবেসে 30 বছর আগে গোবিন্দ রাত ধরে পিতৃগৃহ ত্যাগ করেছিল। সামাজিক মতে বিয়ে না হলেও রাধা মাধব মূর্তির সামনে বৈষ্ণব ধর্মানুযায়ী কণ্ঠী বদলে বিয়ে। তারপর থেকেই মাধবী গোবিন্দর মাধবী লতা সাধন সঙ্গী। সামাজিক পরিচয় সাধন সাধিকা। দিনের বেলায় রাধা কৃষ্ণের গানে মাধুকরী, সাধন ভজন এবং মাধবী কুঞ্জে ভক্ত সম্প্রদায়ের বিভিন্ন দান সামগ্রীতে জীবন নির্বাহ। আন্তরিক অভিনন্দন সহ চিঠি শেষ করেছেন সোমনাথ দাস, রানীর বাজার, সোনামুখী, বাঁকুড়া 722207 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন প্রতিমা পাল, গ্রাম ও ডাক শিরসারা, বেলিয়াতোড়, বাঁকুড়া, সূচক 722155 থেকে। প্রিয় পত্রালী, আমরা জানি টাকার চেয়ে যেমন সুদের মায়া, তেমন ছেলেমেয়ের চেয়ে তাদের সন্তানকে বেশি মায়া বা ভালোবাসার কোনো অন্ত নেই। ছেলেমেয়ের ভালোবাসার থেকে তাদের সন্তানকে ভালোবাসা আরও বেশি। যেমন সেদিনের আরও একটা ঘটনা বলি। গোধূলি বেলায় যেদিন তার সাথে দেখা হলো, হাতে সুন্দর একটা গলার চেন দিয়ে বলেছিল, তোমাকে এটা আমার ভালোবাসা হিসেবে উপহার দিলাম। সেদিন থেকে আরও একটা মায়ার বাঁধনে জড়িয়ে গিয়েছিলাম। যত দিন যায় উপহারটার প্রতিও যেন যত্নশীল হয়ে পড়লাম। ভাবলাম, ভালোবাসা তো তুমি, তবে তোমার উপহার কেন এত মায়া জড়িয়ে রাখে? তবে কি ওটা ভালোবাসার বাসা? হাত দুটো ধরে বলেছিল, না গো, তুমি আমার ভালোবাসা, প্রেম, আর এটা উপহার ঠিকই, কিন্তু এর থেকেও আরও বড় উপহার হবে আমাদের সন্তান।
আর সেই সন্তান থাকবে ভালোবাসার স্মৃতি। আমরা সংসারে বাস করি কিছু স্মৃতি নিয়ে, স্বামী স্ত্রীর স্মৃতি, আবার কিছু উপহারও স্মৃতি। কিন্তু আমরা কি এগুলো আদৌ স্মৃতি ভাবি? না, ভাবি না তো। যখন ছেলে মেয়ে কোনো খেলার প্রতিযোগিতায় কোনো জয়ের উপহার নিয়ে আসে, আমরা মা হিসেবে গর্বে গৌরবে কিন্তু ডগমগ হয়ে যাই। উপহারটার প্রতি খুব যত্নশীল হয়ে পড়ি। ভালোবাসা উপচে পড়ে তখন। কত ভালোবাসা আমাদের জীবন জুড়ে আকৃষ্ট করে রাখে, আমরা কিন্তু তা একবারও ভেবে দেখি না। কিছু কিছু জিনিস যা স্মৃতির অগোচরে রয়ে যায় বলাই বাহুল্য। নমস্কারান্তে ভালোবাসা জানিয়ে চিঠি পাঠিয়েছেন প্রতিমা পাল, গ্রাম ও ডাক শিরসারা, বেলিয়াতোর, বাঁকুড়া, সূচক 722155 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন কেয়া বর্মন, তমলুক, পূর্ব মেদিনীপুর থেকে। এতটুকু বাসা করেছিল আশা। এ বাসনা বোধ হয় প্রতিটি মানুষের মনের সুপ্ত বাসনা। আর সেই বাসনার বাসা কখনো আকাশচুম্বী অট্টালিকা হয়ে যায়, কখনো বা ছোট্ট করে ঘর। তা সে যেমনই হোক, ভালোবাসার বাসাই তো। সুন্দর সুখী গৃহকোণ কেনা চাই, বলে পত্রালি। এবার তোমায় বলি আমার ভালোবাসার বন্ধু গুঞ্জনের কথা। দীর্ঘ 12 বছর প্রেম, বহু টাল বাহানা, দড়ি টানাটানি চলেছে, তবে প্রেমের কাছে বেশ মজবুত। যতই টান পড়েছে প্রেমের গ্রন্থি হয়েছে আরো পোক্ত। সে যাই হোক, দীর্ঘ প্রতীক্ষার এবার অবসান হতে চলেছে। আসছে নভেম্বরে ওদের 4 হাত এক করার পরিকল্পনা করেছে ওদের পরিবার। এ যে কত বড় সুখের খবর তা তোমায় বলে বোঝাতে পারবো না পত্রালি। এতদিন পর আমার প্রাণের বন্ধু তার ভালোবাসার বাসা পেতে চলেছে। এ কি কম প্রাপ্তি? সুখী হোক ওরা। তবে ভয় হয়, ও যে নারী, আমি যে নারী, সমাজে আরো কত শত শত নারী। আমরা কি সত্যি কোনোদিন আমাদের ভালোবাসার বাসা খুঁজে পেয়েছি? বাপের বাড়ি, শ্বশুর বাড়ি, স্বামীর বাড়ি যতই আপন করে ভালোবাসা দিয়ে গড়ি না কেন, কাজে আসলে তাসের বাড়ি আমরা ভুলে যাই। তাই অচিরেই ভালোবাসার বাসা চুন সুরকিগুলো কেমন যেন আলগা হয়ে যায়। হয়তো বহু চোখের জল, অভিমান, গঞ্জনা, বঞ্চনা, অপমান এসবই পঞ্জীভূত হয় ভালোবাসার বাসায়। বড় স্বাদ জাগে পত্রালি। একটা সত্যিই ভালোবাসার বাসা হোক না আমাদের, যা আমার একান্ত আমার নিজের। পাঠিয়েছিলেন কেয়া বর্মন, তমলুক, পূর্ব মেদিনীপুর থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন অঞ্জলি সেনগুপ্ত, সূর্যমুখী ভিলা, কল্যাণী রোড, সোদপুর, উত্তর 24 পরগনা। দিদি লিখছেন, প্রিয় আমার প্রাণ ভোমরা পত্রালি, আনন্দের মেঘদূত ঐশ্বর্যশালিনী ভালোবাসার বাসা বসতি করে আছে নিগুড় অদৃশ্যময় সৃষ্টিকর্তার অসীম করুণার আশীর্বাদ নিয়ে। সবার মধ্যে বজ্র মানিক দিয়ে গাঁথা অজস্র মহাকাব্য কথায়, রহস্যময়তায় মাখা রং বেরঙের ফুটন্ত ঝুমকো, হাস্যময়ী রূপসী দোপাটি ফুলের উচ্ছ্বাসে ভরা বিচিত্র আলোক বিচ্ছুরণে আলোকিত ভালোবাসার বাসার অনেক জয়কাহিনী আছে। 2-1টা ঘটনার অবতারণা করলাম মাত্র। 29শে মে 2025 বৃহস্পতিবার অতিশয় প্রিয় একজন প্রাণের মানুষকে শিয়ালদহ স্টেশনে ছেড়ে আসার উদ্দেশ্যে অতি ভোরে উঠে তৈরি হয়ে গাড়ি চেপে ড্রাইভারকে নিয়ে রওনা দিলাম সুদূর মুর্শিদাবাদ থেকে। প্রচণ্ড জোরে বৃষ্টি এবং ট্রাফিক জাম্পের জন্য গাড়ি নিয়ে এগোলো যাচ্ছে না। জিপিএস চালিয়ে শর্টকাট করার জন্য গাড়ি চলল এগিয়ে। ধাপার মাঠের পাশ ধরে চারিদিক অস্বাভাবিক গন্ধে গা গুলিয়ে উঠছে। সরু ঢালাই রাস্তার পাশ দিয়ে বয়ে গেছে দূষিত প্রচণ্ড আবর্জনায় ভরা খাল। প্রায় মাইল 2 ছোট ছোট টিনের খুপড়ি খুপড়ি ঘরে দরিদ্র মানুষের বসতি। তাদের কষ্ট করে দিন যাপনের মধ্যে সেটাই তাদের ভালোবাসার বাসা দেখে চোখ ফেটে জল আসছিল। পরে গাড়ি এগিয়ে কলকাতার রাস্তায় ছুটছে। হঠাৎ দেখি রাস্তার মাঝখানে একটা বড় ছাতা মাথায় দিয়ে যুবক যুবতী দাঁড়িয়ে। অল্প কালো পোশাকে আবৃত মেয়েটি ছাতা থেকে বাইরে বেরিয়ে বৃষ্টিতে ভিজে লেপ্টে সেপ্টে
মিষ্টি হাসিতে প্রচুর মানুষের দৃষ্টি আকর্ষণ করে আবার ছুটে ছাতার তলায় গিয়ে যুবকটিকে আষ্টে পিষ্টে আলিঙ্গনে তাদের ভালোবাসার বাসা ছাতার তলায় প্রবেশ করেছে। এই বাসা ক্ষণস্থায়ী, তবুও অপূর্ব এই অসাধারণ দৃশ্য অবলোকনে আমার চিত্ত প্রফুল্ল হয়েছে। এ যেন এক অপূর্ব ভালোবাসার বাসার স্বাদে ভরা সার্থক জীবন। বর্তমান কলকাতার রাজপথে এই দৃশ্য দেখে ব্যাংককের রাজপথের ভালোবাসার বাসা যেন হার মেনে গেছে। বাদল দিনের প্রথম কদম ফুলের সুরভি মিশিয়ে আন্তরিকতাপূর্ণ নমস্কারান্তে চিঠি পাঠিয়েছেন অঞ্জলি সেনগুপ্ত, সূর্যমুখী ভিলা, কল্যাণী রোড, সোদপুর, উত্তর 24 পরগনা থেকে। চিঠি পাঠিয়েছেন মানিক কুমার হাজরা, গ্রাম পোস্ট অফিস, মুরলী ডাঙ্গাল, বীরভূম। স্নেহের পত্রালি। গ্রীষ্ম তো উষ্ণতায় ভরপুর। গোধূলির তারকা নদীর বালুচর, ঝিমনো কিছু উদাস হাওয়া অঙ্গ ছুঁয়ে যায়। পুলকিত হয় দেহ মন। হৃদয়ের খামে খামে কত স্মৃতি, কত কিছু মনে আছে, কিছু ভুলতে পারিনি। এমনই এক গ্রীষ্মের শুভক্ষণে আমি হয়েছিলাম উন্মনা, কারণ বেশ কিছুদিনের পরিচিতা ধনী কন্যা কমলিকা এসে বসেছিল অনতি দূরে বালুকাচরের রোজগারের মতো। ওর উপস্থিতি আমার মন পাখিটার ডানায় ডানায় ছড়িয়েছিল গোধূলির আবির। হৃদয় মেদিনী সেজে উঠেছিল কমলা রঙা সাঁওতালি রোদে। মন মাছারে চিরন্তন বন্য অনুভূতি। বনফুলের রেণু মাখা একটা উদাস বাতাস ওকে ছুঁয়ে এসে আমায় স্পর্শ করে বিভোর করে হারিয়ে গিয়েছিল অজানায়। তারপরে ধীরে ভালোবাসার শেষ সীমানা চোখকে আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম, বাঁধলাম ভালোবাসার বাসা। সুখী, আজ আমরা বড়ই সুখী। আজ বহুদিন পর আবারও আমরা দুজনে এলাম দ্বারকা নদীর পিরুল তলায়। আমাদের চোখ খুঁজে চলে সেই পুরনো দিনের স্মৃতি। হারানো দিনের স্মৃতি মাখা পিরুল পাতাগুলো ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। পিরুলের শাখে শাখে স্মৃতিগুলো স্থবির। আমার না লেখা কবিতাগুলো নীরবে পড়ে আছে ওই পিরুল গাছটার নিচে, ঘাসে ঘাসে। হুতাশ বাতাস এলোমেলো। এটাও যে আমাদের এক মন নিংড়ানো ভালোবাসার বাসা। এই বাসা যে সেই সূর্যক্ষেত্রের শেষ সীমানার নীলাঞ্জনে মাখামাখি। চিঠি পাঠিয়েছিলেন মানিক কুমার হাজরা, গ্রাম পোস্ট অফিস, মুরলী ডাঙ্গাল, বীরভূম থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন কৃষ্ণা কর্মকার, খড়ার, পশ্চিম মেদিনীপুর, সূচক 721222 থেকে। প্রিয় পত্রালী, জীব মাত্রেরই প্রয়োজন হয় একটি বাসার। জীবনের প্রয়োজনে বাঁচার তাগিদে সারাদিন নানা রকম কাজকর্ম করে এখানে ওখানে গিয়ে দিন শেষে এসে সকলেই ফেরে নিজ নিজ আস্তানায়, যার নাম বাসা। এই বাসায় সারা রাত নিশ্চিন্ত বিশ্রামের পর পরের দিন আবার নতুন উদ্যমে শুরু করে দিনের কাজ। বাসা মোটামুটি সকলেরই থাকে, তবে তাতে ভালোবাসা কতটা থাকে তা ভাবার বিষয়। শৈশব, কৈশোর আর যৌবনের প্রারম্ভে আমাদের বাসা ছিল এক অতি প্রত্যন্ত গ্রামে, এক মাটির বাড়িতে, মনোরম সবুজ প্রকৃতির সঙ্গে গা ঠেকাঠেকি করে। খুব সহজ সরল সাদামাটা জীবনের পরতে পরতে ছিল গভীর ভালোবাসার উপস্থিতি। এমন পরম নিশ্চিন্ত ও নির্ভাবনাময় কাল জীবনে বুঝি আর আসেনি। একবার বহরমপুরে গিয়ে আমাদের 6 মাস থাকতে হয়েছিল। সেখানেও এক চিলতে ভাড়া ঘরে ভালোবাসা এসে হুমড়ি খেয়ে পড়েছিল। তার সেই ছোট্ট বাসাতেও ভালোবাসার অভাব ছিল না। আবার বেশ কয়েকজন বন্ধুর সাথেও গড়ে উঠেছিল মিতালি। রোজ সকালে সকলে একসাথে ভাগীরথীর তীর বরাবর হেঁটে গিয়ে হাজির হতাম এক বকুল গাছের তলায়। তারপর আঁচল ভরে কুড়িয়ে আনতাম সুগন্ধি ফুল। পাকা বকুল পেলে সোজা চলে যেত মুখের ভিতর। আবার বিকেলেও যেতাম নদীর পাড়ে। বেশ কিছুক্ষণ খেলা করে তারপর বাড়ি ফেরা। বাড়িওয়ালা আর ভাড়াটিয়ার সম্পর্কও ছিল ভালোবাসায় মোড়া।
আর বন্ধুত্বের সম্পর্কগুলো থেকে ভালোবাসা যেন চুঁইয়ে চুঁইয়ে পড়তো, যা আজও সযত্নে রক্ষিত আছে মনের মণিকোঠায়। ভালোবাসা পাঠিয়ে দিলাম সকলের জন্য। চিঠি পাঠিয়েছেন কৃষ্ণা কর্মকার, খড়ার, পশ্চিম মেদিনীপুর, সূচক 7-2-1-2-2-2 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন মিনতি চট্টোপাধ্যায়, রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান থেকে। অর্ধ শতবর্ষেরও বেশি সময় শুধু ভালোবাসার বাসা নয়, ভালোবাসার রাজপ্রাসাদে বাস করছিলাম। আজ আমার দৃষ্টিতে আধারে ছেয়ে গেলেও অন্তরে আলো জ্বেলে গেছে। আজ আর রাজা নেই, শুধু তার মুকুটটা পড়ে আছে। রামচন্দ্রের পাদুকা নিয়ে যেমন ভরতের রাজ্য শাসন, ঠিক তেমনই মুকুটখানি নিয়ে আমার ভালোবাসার বাসায় দিন যাপন। এখন দিন শেষে খুঁজে ফিরি প্রকৃতির কথা না বলা দরদি ও মরমিয়ে বন্ধুদের আবেগ ভালোবাসা ও শিল্পকর্মে নিপুণ হয়ে ভালোবাসার বাসাগুলিকে। উঠোনের একপাশে লেবুতলা, টগর গাছের উপরে টুনটুনি দম্পতি পাতা দিয়ে তৈরি বাসায় ডিমে তা দিয়ে বসে আছে সন্তান সুখের আশায়। সেই গাছতলায় মাটির সুরঙ্গ পথে সারিবদ্ধ পিঁপড়েরা বর্ষার হাত থেকে বাঁচতে মুখে ডিম নিয়ে সোজা তাদের গমন পথ নিজেদের বাসার দিকে। কোকিলার নিজের কোনো বাসা না থাকলেও খড়কুটো দিয়ে তৈরি সহিষ্ণু কাকের বাসায় ডিম পাড়ার অপেক্ষায় আছে ভরসা করে কাকের উপর। যেহেতু নিম গাছে ফুল ফুটে রয়েছে, তাই মৌমাছিরা গুনগুনিয়ে গান করে মৌচাকের হাজার কুঠুরি ঘর বানিয়ে দিয়ে রানী মৌমাছির সুরক্ষায় অতন্দ্র প্রহরী হয়ে জেগে আছে। ওরা জানে ওদের রানীর কদর করতে। বন্ধুদের সঙ্গে ওদের 12 ঘরের এক উঠোনে বসবাস আমার। পুকুর পাড়ের ন্যাড়া তালগাছটিকে দেখে মনটা খুব খারাপ হয়ে গেল। শুকনো বেনা ঘাসের পাতা দিয়ে অপূর্ব শিল্প নৈপুণ্যের কারিগর বাবুই পাখির উল্টানো কুঁজোর মতো দোতলাতে তালা। জোনাকির আলো জ্বলা ভালোবাসার বাসাগুলিকে আর দেখতে পেলাম না। তালগাছের কোটর থেকে 2টি শিশু টিয়া পাখির উঁকি ঝুঁকি দেখলাম। নিশ্চয়ই ওরা ওদের বাসায় সুরক্ষায় আছে, নিশ্চয়ই প্রকৃতি মায়ের আশীর্বাদে। সমস্ত জীবকুলের শুভ কামনায় মিনতি চট্টোপাধ্যায় পাঠিয়েছিলেন রানীগঞ্জ, পশ্চিম বর্ধমান থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন হৃদয় রঞ্জন মুখার্জি, কাটোয়া, কাছারিপাড়া, মুচিপুকুর পাড়, পূর্ব বর্ধমান থেকে। প্রিয় পত্রালী, মানুষ, পশু, পাখি সবাইকেই বসবাসের জন্য বাসা বানাতে হয়। কার বাসা কিরকম হবে তা প্রয়োজনের তাগিদ, পরিবেশ, সময়ানুগ পরিস্থিতির প্রভৃতির উপর নির্ভর করে। তবে বাসা যেমনই হোক, দিনান্তে নিশ্চিন্তে বসবাস করার যেন তার ঠিকানা হয়। পাখিরা বাসা বানায় পরিবেশ থেকে খড়, কুটো, ঘাস ইত্যাদি জোগাড় করে। এর মধ্যে বাবুই তার নিজ গুণে শিল্প দক্ষতায় তাল গাছের উঁচু ডালে উল্টানো কুঁজোর মতো সুন্দর করে বাসা তৈরি করে তার শিল্পী সত্তার পরিচয় দেয়। টুনটুনি পাখিও কত সুন্দর বুননি দিয়ে, তার নিগুড় বাঁধন দিয়ে ভালোবাসার বাসা তৈরি করে। এভাবেই অন্যান্য পাখিরা তাদের ভালোবাসার বাসা তৈরি করে। তবে নিজের সুবিধার্থে অন্যের বাসাকেও ব্যবহার করতে দেখা যায়। পাখিদের মধ্যে এমন উদাহরণও আছে। ঠিক তেমনি মনুষ্য সমাজেও কিছু মানুষ আছেন যারা সারা জীবন নিজের কোনো বাসা ঘর বাড়ি তৈরি না করে অন্যের বাড়িতে ঘর দখল করে বাসা করে জীবন কাটিয়ে দিলেন। কিন্তু এরকম দৃষ্টান্ত সম্পন্ন মানুষের সংখ্যা সমাজে বেশি দেখা যায় না। বেশিরভাগ মানুষ তার প্রিয়জন, প্রাণের আপনজনদের কাছে নিয়ে একটি ভালোবাসার বাসা তৈরি করে বসবাস করতে চায়। পরম শান্তিতে সকলকে নিয়ে একটি শান্তির আলয়, ভালোবাসার কুঞ্জ করতে চায়। তবে সকলের সামর্থ্য, সুযোগ তার সময়োপযোগী না হয় সকলের বাসা তৈরি করার ক্ষমতাও একরকম হয় না। কেউ ছিটে বেড়া দিয়ে, কেউ মাটির দেওয়াল, খড়ের চাল, 2 কামরা ঘরেই প্রিয়জনকে সঙ্গে নিয়ে ভালোবাসার বাসা তৈরি করে বসবাস করে। কেউ বা আবার আর্থিক ক্ষমতা সম্পন্ন হওয়ায় ইট পাথরের তৈরি অট্টালিকায় বা বহুতল আবাসনে বাসা তৈরি করে নিজের ভালোবাসার মানুষের সঙ্গে বসবাস করে। চিঠি পাঠিয়েছেন হৃদয় রঞ্জন মুখার্জি, কাটোয়া, কাছারিপাড়া, মুচিপুকুর পাড়,
পূর্ব বর্ধমান থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন হীরামন শেখ, গ্রাম গোংড়া, পোস্ট অফিস রানাবন্ধ, থানা চাপড়া, জেলা নদিয়া, সূচক 741123 থেকে। ভালোবাসা মানুষের জীবনে একটি অপরিহার্য অনুভূতি। এটি একটি শক্তিশালী আবেগ যা আমাদের সম্পর্ক, পরিবার, বন্ধু এমনকি আমাদের দেশের প্রতি গভীর অনুভূতি তৈরি করে। ভালোবাসার বিভিন্ন রূপ রয়েছে, যেমন প্রেম, স্নেহ, সহানুভূতি এবং আরও অনেক কিছু। ভালোবাসার বাসা বলতে যেখানে মানুষ ভালোবাসার অনুভূতিটিকে অনুভব করে এবং প্রকাশ করে। এটি একটি আরামদায়ক ও নিরাপদ জায়গা যেখানে মানুষ তাদের ভালোবাসা ও সম্পর্ককে লালন করে। এই বাসাটা হতে পারে পরিবার, ঘর, এমনকি মনের ভেতরও। ভালোবাসা মানুষের জীবনকে অর্থবহ করে তোলে। এটি আমাদের মধ্যে ইতিবাচক আবেগ তৈরি করে যা আমাদের সুখী এবং আনন্দিত করে। ভালোবাসার মাধ্যমে আমরা অন্যদের সাথে সংযোগ স্থাপন করি, সহানুভূতি ও সহানুভূতির সম্পর্ক গড়ে তুলি। ভালোবাসা মানুষের মধ্যে একটি গভীর সম্পর্ক তৈরি করে। এটি আমাদের মধ্যে বিশ্বাস, সম্মান এবং ভালোবাসার অনুভূতি তৈরি করে। এই সম্পর্ক আমাদের জীবনে আনন্দ এবং সুখ নিয়ে আসে। ভালোবাসা একটি শক্তিশালী শক্তি যা আমাদের জীবনকে সুন্দর করে তোলে। এটি আমাদের মধ্যে ইতিবাচক পরিবর্তনও আনে এবং আমাদের জীবনকে আরও অর্থবহ করে তোলে। ভালোবাসা একটি সুন্দর অনুভূতি যা আমাদের জীবনকে পরিপূর্ণ করে তোলে। ভালোবাসা আমাদের জীবনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি আমাদের মধ্যে ইতিবাচক আবেগ তৈরি করে যা আমাদের সুখী এবং আনন্দিত করে। ভালোবাসা আমাদের জীবনে আনন্দ এবং সুখ নিয়ে আসে। চিঠি পাঠিয়েছিলেন হীরামন শেখ, গ্রাম গোংড়া, পোস্ট অফিস রানাবন্ধ, থানা চাপড়া, জেলা নদিয়া, সূচক 741123 থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন সুদীপ কুমার বিশ্বাস, গ্রাম ও ডাক, পূর্বস্থলী, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713513 থেকে। প্রিয় পত্রালী, ভালোবাসার বাসা আমাদের সবার গন্তব্যস্থান। আমরা যে যেখানেই থাকি ফিরে আসি ভালোবাসার বাসার টানে। বাসা আমাদের সবার প্রিয়। ভালোবাসার বাসা যেমন মৌমাছিরা চাক নামক বাসা বাঁধে রানী মাছিকে বাসায় রেখে মধু সংগ্রহ করে আনে দূর দূরান্ত থেকে ভালোবাসার টানে, তেমনি বাবুই পাখিরাও কি সুন্দর বাসা বাঁধে তাদের মনের মতো করে। গাছের পাতা চিরে চিরে ভালোবাসার বাসাটা যখন তৈরি করে তখন বুঝে নেয় এবছর কোন দিক থেকে ঝড় জল আসবে, ঠিক তার উল্টো দিকে বাসার মুখ রাখে। ওরা নিজ সঙ্গীকে নিয়ে ভালোবাসার বাসায় আনন্দে স্বপ্ন দেখে, ওটাই ওদের রাজপ্রাসাদ। তাই সারাদিন ওরা যেখানেই থাকে ফিরে আসে সন্ধ্যা নামার আগেই। ওই ভালোবাসার টানেই ভালোবাসার বাসাখানি ওদের কাছে যেন রাজ অট্টালিকা। কাক ভালোবাসা তৈরি করতে পারে না, তবুও ওদের ভালোবাসার বাসা ওটাই। কিন্তু কাকের বাসাটা কোকিলের খুব পছন্দ, তাই ছল করে কাকের বাসায় কোকিল ডিম পেড়ে নিজের বাচ্চাকে বড় করে নেয় কাকের বাসার রেখে, এবং কাকের ডিমের সাথে কোকিলের ডিম মিশিয়ে দেয় ওই কাকের বাসায়। কাক ডিমগুলোকে তাপ দিয়ে বাচ্চা তৈরি করে যখন বড় করে তখন কোকিলের বাচ্চা কোকিলের সাথে মিশে যায়। কোকিলের কণ্ঠস্বর মিষ্টি হলেও সে কিন্তু বাসা বাঁধতে জানে না। বাসা আমাদের সবার সুরক্ষার ভালোবাসার ঘর। সকলকে পবিত্র ভালোবাসা জানিয়ে চিঠি শেষ করেছেন সুদীপ কুমার বিশ্বাস, গ্রাম ও ডাক, পূর্বস্থলী, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713513 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন আশিস চক্রবর্তী, শ্রীকৃষ্ণপুর, ছোট কৃষ্ণপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে। স্বপ্নে সুপত্রালী, নীর ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়, হেমন বলাকা মোর, অজানা রাহুবাণী, চঞ্চল পাখা মেলে ধরো। নীর কেনা খোঁজে, নীর কেনা বাঁধে। কেউ সুন্দর মজবুত নীর বানাতে পারে, কেউ তা পারে না, কেউ বা হারায়। ভালোবাসার ইট দিয়ে তৈরি হয় সুরম্য প্রাসাদ। যদি বাসায় ভালোবাসার রসায়ন থাকে তাহলে মেঘ, রোদ, বৃষ্টি, জল কি করবে? সব নীর হয়ে যাবে নিটোল ও মজবুত।
মেঘ রোদ সব বাধা পার হয়ে যাও, তব ওই দুটি ভীরু চোখে ভুবন এড়ে নাও ভরে নাও, তাই দিয়ে আপনারে সুন্দর করো। কি যেন পত্রালি, নিটোল দাম্পত্যে থাকে সুধা মাখা ভালোবাসার ইতিবৃত্ত। আদর্শ জীবন সঙ্গী জীবনকে সতত করে মধুময়। আদর্শ দম্পতির সন্তান সন্ততিও হয় সুস্থ ও সুন্দর। কিন্তু কপট কপতির একজনের বিয়োগ হলে ভালোবাসার বাসা যেন ভেঙে পড়ে, শূন্যতায় ভরে যায় সে বাসা। সঙ্গী বা সঙ্গিনীর পরিপূরক কেউ হতে পারে না। নিঃশ্বাস ভারী হয়ে পড়ে, যাক সে কথা। কালের নিয়মে সব কিছুই তো নশ্বর। এবার অন্য প্রসঙ্গে আসা যাক। মহাবিশ্বে লক্ষ লক্ষ জ্যোতিষ্কের মধ্যে পৃথিবী এমন এক রম্য গ্রহ যেখানে আছে সুন্দর প্রাণের অস্তিত্ব। সেখানে প্রকৃতি ভরিয়ে দিয়েছে প্রাণীর রসদ। হায় রে, এই পৃথিবীর গায়ে আজ প্রবল জ্বর। কবির ভাষায় পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন। মানুষ তবুও ঋণী পৃথিবীর কাছে। পৃথিবীটাই আমাদের ভালোবাসার বাসা, নিরাপদ আস্তানা। যেদিন অবিমৃষ্যকারী পৃথিবীর জ্ঞানপাপী শ্রেষ্ঠ জীবটি প্রকৃতিকে নির্বিচারে লুণ্ঠন করেছে, সেদিন থেকে হারিয়ে যাচ্ছে ক্রমশ লক্ষ লক্ষ প্রজাতি। চলছে পৃথিবীব্যাপী অস্মিতার লড়াই, কে বড় কে ছোট। এই যুদ্ধে আমাদের ভাবি প্রজন্মের ভবিষ্যৎ বিপন্ন। আসুন ভালোবাসা দিয়ে এক সুন্দর পৃথিবী গড়ি, যেখানে নন্দনকাননের মতো প্রাণ বসন্ত সদা বিরাজমান হবে। এক আকাশ ভালোবাসা দিয়ে এক আকাশ ভালোবাসা দিয়ে পাঠিয়েছিলেন আশিস চক্রবর্তী, শ্রীকৃষ্ণপুর, ছোট শ্রীকৃষ্ণপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে। মনে রাখলাম, দেখলাম দুটি চোখে বৃষ্টি, বৃষ্টি ভেজা দৃষ্টি। মনে করো আমি এক মৃত কোনো জোনাকি, সারা রাত আলো দিয়ে জ্বললাম, ঝুললাম, ঝুললাম। এক গোছা রজনী গন্ধা হাতে দিয়ে বললাম, ঝুললাম, ঝুললাম। এক গোছা রজনী গন্ধা হাতে দিয়ে বললাম, ঝুললাম, ঝুললাম। না, আমরা একগোছা রজনীগন্ধা পত্রবন্ধুদের হাতে তুলে দিলেও চললাম বলতে পারছি না, কারণ এই সেই মুহূর্ত, সেরা পত্রকারের নাম জানার মুহূর্ত। ভালোবাসার বাসা নিয়ে আপনারা কলম ধরেছেন, আপনাদের চিঠিপত্র আমরা পেয়েছি। বিচারকদের বিচারে যার চিঠি এবার সেরার শিরোপা পেয়েছে তার সাথে কথা বলেছিলাম আমি। চলুন শুনে নিই এই পক্ষের সেরা পত্রকারের নাম।
পর্বের বিষয় ছিল ভালোবাসার বাসা। আপনারা চিঠিপত্র পাঠিয়েছেন, ভালোবাসার রকমারি বাসার খোঁজ আমরা পেয়েছি। সেই চিঠি থেকে সেরা তো হিসেবে তো একজনকে বাঁচতেই হয়। বিচারকদের বিচারে যার পত্রটি সেরা হিসেবে বিবেচিত হয়েছে তার নাম মীনাক্ষী দাস, 12 রাজকিশোর রায়চৌধুরী লেন, পি গার্ডেন, হাওড়া থেকে। পর্বের বিষয় ছিল ভালোবাসার বাসা। আপনারা চিঠিপত্র পাঠিয়েছেন, ভালোবাসার রকমারি বাসার খোঁজ আমরা পেয়েছি। সেই চিঠি থেকে সেরা তো হিসেবে তো একজনকে বাঁচতেই হয়। বিচারকদের বিচারে যার পত্রটি সেরা হিসেবে বিবেচিত হয়েছে তার নাম মীনাক্ষী দাস, 12 রাজকিশোর রায়চৌধুরী লেন, পি গার্ডেন, হাওড়া থেকে। দিদি আছেন আমাদের সঙ্গে। অভিনন্দন দিদি। হ্যাঁ, তোমাকে আমার অনেক ভালোবাসা, আর পত্রালির সমস্ত বন্ধু বান্ধব দাদা দিদিকে আমার যথাস্থানে প্রণাম, ভালোবাসা, আর বিচারক মন্ডলীকে আমার অসংখ্য ধন্যবাদ আমার চিঠিটা সেরা করার জন্য। ভালোবাসার বাসায় দিদি আমি তুমি বলেই রাখছি, যেহেতু তোমার আমার মধ্যে একটা ভাই বোনের সম্পর্ক দীর্ঘদিন ধরে। তুমি চিঠির শুরুতে বাবুই পাখির বাসার কথা বলেছো, চিঠির মাঝখানে তুমি ভালোবাসার দুই নেত্রের যুগলবন্দির কথা বলেছো, কিন্তু কেমন হয় ভালোবাসার বাসা যখন ভেঙে যায়? ভালোবাসার বাসা তো সবসময় অহরাত্রি মানুষের, বিশেষত আমাদের সময় একটু আলাদা পরিস্থিতি ছিল। আমাদের সময় ঝগড়া অশান্তি বা স্বামী স্ত্রী অনেক মনোমালিন্য হতো, কিন্তু আমরা কখনো আমার মা বলেছিলেন যে স্বামীর আস্তাকুর ভালো তো ভাইয়ের রাজপ্রাসাদ ভালো না। তোকে যেখানে দিয়ে দেওয়া হচ্ছে সেটাই তোর নিজের ঘর, ঝগড়া অশান্তি যাই হোক সেখানে মানিয়ে নিয়ে তোকে থাকতে হবে। তো আমাদের সময়টা ছিল আলাদা রকমের। তখন মেয়েদেরকে যা বলা হতো তাই শুনতো, কিন্তু এখন পরিস্থিতি অনেক পাল্টে গেছে। মেয়েরা কর্মক্ষেত্রে নিজ নিজ গুণে বড় হয়েছে, নিজের স্বাধীনতা আছে, সাথে কিন্তু তাদের মধ্যে একটা স্বাধীনতা ভাব থেকে এখন ঘর প্রায়শই ভেঙে যাচ্ছে। এখন দুজনের মধ্যে সমতা এসেছে। আমি তুমি একে কাঁধে কাঁধ মিলিয়ে করবো, বা একটু সহ্য শক্তি যেটার জন্য সহনশীলতা,
সেটার উপরে বা নির্ভরতা, এটার কোথায় যেন একটু খামতি এসেছে, এই জন্যই ঘরটা ভাঙে। দিদি, বর্তমান সময়ে আমরা আমার ছোটবেলাকার কথা বা তোমার হয়তো খুব বেশি দিন আগেকার ঘটনা নয়, যখন আমরা একান্নবর্তী পরিবারের মধ্যে আবদ্ধ ছিলাম, কারোর গ্রামে বা কারোর দেশের বাড়িতে এরকম আবদ্ধ ছিলাম, তখন যে আমাদের ভালোবাসার বাসা আমরা দেখেছিলাম, যখন রুটি রুজির টানে শহরে চলে আসতে হয়েছে এক চিলতে এক কামরা ঘর ভাড়া নিয়ে বা ফ্ল্যাট বাড়ি কিনে বা ভাড়া নিয়ে স্বামী স্ত্রী বা সন্তানকে নিয়ে যে পরিবারের শিকড়ের বন্ধন মানে ছাড়িয়ে এই যে কংক্রিটের দুনিয়ায় বাস করতে হচ্ছে রুজি রোজগারের জন্য, তো এই বাসা কি বর্তমান যে বাসা, আধুনিক যুগের যেই নিউক্লিয়ার ফ্যামিলির বাসা, আদপেও কি ভালোবাসার বাসায় পরিণত হচ্ছে বলে তোমার মনে হয়? কি করে হবে ভাই? একটা বড় গাছের যেরকম অনেক ডালপালা থাকে, একটা সংসারেও তেমন অনেক সম্পর্ক থাকে। এই সম্পর্কের বন্ধনটাতেই তো চের ধরেছে। কোথায় যেন একটা একান্নবর্তী পরিবার তো প্রায় নেই, কোথায় আছে? নেই তো। তো সেখানে এখনকার বাচ্চারা ওই জন্যই মানে ঠাকুমা, পিসি, দিদা, এখনকার ছেলেপুলেরা জানেই না, বাচ্চারা বোঝেই না, তারা জানে না কাকা জ্যাঠার যে সংসারে কি ভূমিকা। একদম একদম। কাকা, জেঠু, জেঠিমা, আগেকার দিনে কি হতো, মানে একজন ধরো আমারই বাচ্চা হয়েছে, ছোট বাচ্চা যেটা, হয়তো আমার বড় যা আছে, আমার শাশুড়ি মা আছে, বা যার তো খুঁড়তো যে যারা আছে, আমাদের বাড়িটাই তো বেশ বড় বাড়ি, এখনো বাড়িটা ভেঙে পড়েনি, কিন্তু এখনো আছে, কিন্তু কারোর সঙ্গে। আগেকার দিনে কি হতো, একটা বাচ্চা সবাই কাছে মানুষ হতো, সবাই ভালোবাসা পেত। এখনকার দিনের বাচ্চারা একদম অন্যরকম হচ্ছে, কারণ প্রায়শই বাচ্চারা মানুষ হচ্ছে একটা বাইরের মানুষের কাছে। বাবা মা দুজনেই অফিসে বেরিয়ে যায়, তো সে ভালোবাসা পাবে কোথা থেকে, বা ভালোবাসার যে মর্ম সেটা সে বুঝবে কোথা থেকে? একদম। এই যে তুমি বললে তোমার বাড়ি পুরনো বড় বাড়ি এখনো ভেঙে পড়েনি, আমি ধরলাম যে যুগের সঙ্গে তাল মিলিয়ে তোমার এই বাড়ি এখন বর্তমান অবস্থা থেকে পরিবর্তন হয়ে ঝাঁ চকচকে বাড়ি হবে একদিন, এই জায়গাতেই সেই বাড়িতে হয়তো সাজানো গোছানো মন মতন হবে, কিন্তু এই বাড়ির প্রত্যেকটা দেওয়ালের মধ্যে তোমার যে পূর্বসূরির যে গন্ধটা আছে, যে চেনাটা আছে, এই যে ভালোবাসার এখন যে বাসা হোক সে ভঙ্গুর, কিন্তু যখন এটাকে ভেঙে এর নতুন আদলে গড়া হবে, সেই বাসা হয়তো থাকবে, কিন্তু ভালোবাসা কি এটার মতন থাকবে? আসলে কি বলতো, আগেকার বাড়ি মানেই সবাই থাকতো। এই ঘরটা আমার যেমন বড় শাশুড়ের ছিল, সেখানে আমি থাকতাম, তার কোনায় কোনায় যেন সেই বড় শাশুড়ের বড় যার স্মৃতি, বা আমার শাশুড়ি মা হয়তো কোনো কিছু একটা, আমাদের সেই কুলঙ্গি ছিল, কুলঙ্গিতে ঠাকুর থাকতো, সেগুলো যখন ভেঙে চলে যাবে হয়তো মনে কষ্ট হবে, কিন্তু সেই জিনিসটা আর ফেরত পাবো না। সেই ছোট্ট দু কামরার ঘরে অ্যাকচুয়ালি আমরা ফ্ল্যাট বাড়িটাকে কি বলি বলো, অফিসটি থেকে ভর্তি। তোমার চিঠির মধ্যে তো তাই তুমি শেষের দিকে লিখেছো, যথার্থই লেগেছে, যে শুধু সুন্দর দেখতে হলেই ভালোবাসার বাসা হয় না। হ্যাঁ, তুমি তোমার চিঠিতে বিহন্নলাদের কথা লিখেছো, তুমি দেহ পসারিনীদের কথা লিখেছো, তাদের বাসার কথা তুমি ভেবেছো। এই যে বহুমুখী তোমার একটা চিন্তা ভাবনা লেখার প্রতি বা বিষয়ের প্রতি, আমরা প্রতি বিষয়েই দেখি তোমার লেখার মধ্যে একটা অন্য কিছু রয়েছে। এই যে বহুমুখী একটা মানে একটা বিষয়ের যে অনেকগুলো দিক আছে, সেই দিকটা তুমি আলোকপাত করো, কিভাবে আসে এই চিন্তা? কিভাবে আসে বলতে, দেখো আমরা প্রতিটা মানুষই তো যেটুকু জায়গায় যেখানে থাকি, তুমি দেখবে সামান্য ওই পিপলের তলায় যারাও বাস করে না, তারাও তাদের ওইটুকু জায়গাটুকুকে খুব সুন্দর করে গুছিয়ে রাখে। আমার এ কথাও বলা আছে, দেখো আদিবাসীদের সেই মাটির ঘরগুলোকে ওরা কি সুন্দর করে আলপনা দেয়, দেয়ালে ছবি এঁকে রাখে, সে ঘরগুলো
হয়তো টিনের সেট আছে, উঁচুতলা সুন্দর ঝাঁ চকচকে কিছু নেই, ভালো জানলা নেই, এসি নেই, কিছু নেই, কিন্তু কোথায় যেন একটা সুন্দর ভালোবাসা লুকিয়ে আছে, একটা সোনার গন্ধ, যেটা এখন পাওয়া যায় না। আমরা প্রাচীন রামপ্রসাদী গানেই তো পাই, মাটির ঘর যে সোনার ঘর মা, মনে বলেছেন। হ্যাঁ, কিন্তু আমি জিজ্ঞেস করলাম যে এই যে লেখার রসদ গুলো তুমি কোথা থেকে পাও, এই যে বহুমুখী লেখার চিন্তা ভাবনা, এগুলো কোথা থেকে আসে? তুমি কি দীর্ঘ পড়াশোনা করো বা তালিম নাও লেখার জন্য? দেখো ভাই, কিছু পড়াশোনা করতে হয়, কিছু লেখা যখন তুমি লিখবে তোমার কিছু পড়াশোনাও থাকতে হবে, সাথে বাস্তব অভিজ্ঞতাও থাকতে হবে, সাথে কিছু কল্পনা থাকতে হবে, তবে তোমার লেখা সার্বিক সুন্দর হয়ে উঠবে। পত্রালির প্রতি পক্ষেই তো তোমাকে কলম ধরতে দেখা যায়, আর কোথায় লেখো তুমি? আর লিখি রেডিওতে, চাকরিতে, ভূত সকালে, তারপরে মাননীয় সুর, আরো দুটো ফেসবুক চ্যানেল আছে, শ্রীরামপুর বেতার বাণী, তারপরে এরকম টুকটাক আরো অনেক জায়গায় লিখতাম। এখন একটু আর অত মানে সময় পাই না, তার চেয়ে বড় কথা অনেক লিখলে আমার মনে হয় লেখার ধার কমে যায়। সেটা তো বুঝলাম, কিন্তু তুমি তো সাক্ষাৎকারে নিজের কবর নিজেই খুঁড়ে ফেললে। মানে আমি যেহেতু দিদি বলছি, তোমার বয়স তাহলে আমার বয়সের আশপাশ, সেটাই তো শ্রোতা বন্ধুরা ভাববেন। কিন্তু তুমি মাননীয় সুতো লিখছো মানে তো তুমি নিজেই বলে দিলে তুমি ষাটোর্ধা। নিজের কবর নিজে খুলে ফেললে নাকি দিদি? তো কি হয়েছে, তো সম্মেলনের সঙ্গে এই সম্মেলনের সময় তো আমাকে সবাই দেখে, আমি বয়স লোকাবো কেন বলো? বন্ধুরা এখনো সম্মেলনে আসেননি, তাদেরকে আমি লুকিয়ে রেখেছিলাম যে তোমাকে আমি অন্য পত্র বন্ধুদের যেমন সাক্ষাৎকার নেওয়ার সময় একটু ফর্মালিটি মেনটেন করি, তোমাকে তো দিদি এবং তুমি বলে রাখছি, সেক্ষেত্রে আমার বয়সের মানে সমসাময়িক, তুমি নিজেই বলে দিলে কিন্তু তোমার বয়স ষাটোর্ধ। তুমি নিশ্চয়ই নিশ্চয়ই দিদি এরকমই সজীব রাখো তোমার কলম, কিন্তু তুমি তো এখন লেখালেখি বা ঘরকন্যার পাশাপাশি ব্যবসাও করছো। তা করছি, তুমি এবারে আবার তুমি কেন সময়ের সামনে তাহলে এবার আমাকে প্রকাশ করছো? তুমি তো অনেক কিছু জানো। আমার লেখক লেখিকাদের বহুমুখী প্রতিভা মেলে ধরাটাই তো আমাদের কাজ। মানে সেরা পত্রকার তিনি যে তার কত বহুমুখী প্রতিভা, একাধারে তিনি একটা ব্যবসায়ী, একাধারে তিনি ঘরকন্যা সামলাচ্ছেন, একাধারে তিনি লেখালেখি করছেন, একাধারে উনি অনেকগুলো সাহিত্য সংগঠনের প্রশাসনিক বিভাগও সামলাচ্ছেন, তাহলে সেটা তো তুলে ধরাটাই আমাদের কাজ। তুমি আবার বলো তোমার ব্যবসা বা অন্যান্য সংক্রান্ত ব্যাপারে শ্রোতা বন্ধুদের। আসলে কি জানো ভাই, তুমি যদি মনে করো যে আমাকে এটা করতে হবে, যে তোমাকে সময় বার করে নিতে হবে, সময় কখনো তোমায় সময় দেবে না, সময় তোমায় খুঁজে বার করতে হবে প্রত্যেকটা কাজের জন্য। আমি তো লিখতেই বসি 11টার পর, অনেক সময় ঘুম পায় রেখে দিই, আবার ভোরের দিকে একটু ভোরে উঠতেও পারি না, খুব তাড়াতাড়ি উঠতে পারি না, 5টা 6টা বেজেই যায়, অনেকটা রাতে শুই। আর অ্যাকচুয়ালি জানো তো, আমি যতই বয়সটা তুলে ধরি, বয়সটা কোনো ব্যাপারই না, সংখ্যা মাত্র। তুমি যদি মনে করো আমি করব, আর সবাইয়ের ভালোবাসা থাকলে, সবাই এই যে এত এত পত্রবন্ধুর ভালোবাসা, এত লোক চেনে, এত লোক জানে, সেই ভালোবাসারও তো একটা দাম থাকে বলো। আমি মনে করি প্রত্যেকটা মানুষের থেকে না ভালোবাসা পাওয়াটা একটা ভগবানের আশীর্বাদ। এটা নাকি মানুষকে, যখন তুমি ব্যবসা শুরু করোনি তখনই আমার মনে আছে আমি অনেক সময় রান্নার রেসিপি তোমার কাছে জিজ্ঞেস করতাম, যে পোক্ত রাঁধুনি, সেটা মানে সর্বজন বিদিত, রান্নার প্রতি ভালোবাসা তোমার আছে, তাই তোমার এখন ব্যবসাটাও কিন্তু রান্না বান্না নিয়েই। তাহলে তোমার যে ব্যবসার জায়গাটা, সেটাও তো একটা তোমার ভালোবাসার বাসা, তাই না? একদম ঠিকই বলেছেন, ওটাও একটা ভালোবাসার জায়গা। তার থেকেও বড় কথা দেখো, কত মানুষের সঙ্গে জানা পরিচয় হয়,
কত মানুষ আসে, কেউ কাকিমা বলে ডাকে, কেউ জেঠিমা বলে ডাকে, কেউ দিদা বলে ডাকে। এটা দেখো ব্যবসাটার সঙ্গে এটা একটা এই যে বাড়তি পাওনা, সম্পর্কের বাড়তি পাওনা, রক্তের সম্পর্ক না হয়েও যে সম্পর্ক গড়ে ওঠে সেটা একটা বাড়তি পাওনা আমার কাছে। এটা মানে এক কথায় বলা যায় যে এক হাতে কলম আর এক হাতে খুন্তি নিয়েও দিদি সবার সঙ্গে একটা সদ্ভাব এবং সবার সঙ্গে একটা ছোটদেরকে স্নেহ, বড়দেরকে শ্রদ্ধা, সমবয়সীদের ভালোবাসা দিয়ে কিন্তু সবার সঙ্গে একটা নিকট আত্মীয়ের একটা আবহ তৈরি করে রেখেছেন দীর্ঘকাল ধরে। বোধহয় লকডাউনের পর থেকে তোমার লেখালেখির জগতে আসা, তাই তো? একদম লকডাউনের পর থেকে আমার লেখালেখি আরম্ভ হয়েছে। আসলে ওই তখন কোথাও যাবার ছিল না, কারোর সঙ্গে দেখা করার নেই, একঘেয়ে ঘরে বসে থাকতে 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 লেখালেখি আরম্ভ করেছি। আচ্ছা, লেখালেখির মধ্যে কবিতা বা গল্প কিছু আছে? কবিতা খুবই কম লিখি, গল্প প্রচুর লিখি। কেননা আমাদের সাহিত্য প্রতিযোগিতা বা অন্যান্য জায়গায় অন্যান্য আমি নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের সঙ্গে যুক্ত আছি। তো আমাদের তো বিভিন্ন ব্রাঞ্চ আছে, সেই সব ব্রাঞ্চে যখন সাহিত্য প্রতিযোগিতা হয় সেখানেও আমি লেখালেখি দিই। অনেক জায়গা থেকে পুরস্কৃত হয়েছি তোমাদের সবাই আশীর্বাদে। রেডিও জংশন নিবেদিত ঠাকুরদার ঝুলি কিন্তু গল্পের অভাবে ধুকছে, তাহলে আমরা তো আশা করতে পারি যে পরবর্তী পর্বটাতে তোমার কোনো গল্প আসুক, মানে ছোটদের জন্য, ছোট সোনা বন্ধুদের জন্য। ঠিক কথা, একবারও লেখা হয়নি গো আমার ঠাকুমার ঝুলিতে। অবশ্যই আমি দেবো, তোমার কাছে কথা দিলাম। আচ্ছা, তোমার মানে লেখন শৈলী নিয়ে এতক্ষণ কথা বললাম, রন্ধন শৈলী নিয়ে কথা বললাম, এবার কথা হচ্ছে কণ্ঠ শৈলী। তোমার ছোট্ট করে 4 লাইন বা 6 লাইন তোমার কণ্ঠে হয় কোনো গান কিংবা কোনো কবিতা, সে স্বরচিত হতে পারে বা নাও হতে পারে। 4 লাইন 6 লাইন একটু শ্রোতা বন্ধুদের শোনাও। শোনো, আমার নিজের রচিত শুনে কি করবে বলো? আমাদের ধ্যানে জ্ঞানে যিনি আছেন, আর এখন রবীন্দ্র জয়ন্তী চলছে, রবীন্দ্রনাথ জয়ন্তী চলছে, আমি রবীন্দ্রনাথের একটা কবিতা দিয়ে শেষ করছি। গীতাঞ্জলি থেকে 31 নম্বর কবিতা। আমি কোথায় থাকি শুধু গাইতে তোমার গান, দিও তোমার জগতে সবাই এইটুকু মোর স্থান। আমি তোমার ভুবন মাঝে লাগিনি না কোনো কাজে, শুধু কেবল সুরে বাজে অকাজের এই প্রাণ। নিশায় নীরব দেবালয়ে আমার আবাসন, তখন তুমি আদেশ করো গাইতে হেরাজন। দিবে যখন, আমার এখন আর মুখস্থ নেই চঞ্চল, আর বলতে পারবো না, ছাড়। একদম অনেকদিন চর্চায় নেই, 1 লাইনটাও ভুল হয়েছে, রবীন্দ্রনাথকে নিয়ে ব্যাখ্যা করা ঠিক না। যাই হোক, আমাদের আমরা তো সবাই এই আসরটা তো ভুলে ভরা আসর, মানে আমরা ভুল ভুল পড়ি, ভুল বলি, তা সত্ত্বেও আমাদের কেউ মানে ওসি নিয়ে তেড়ে আসে না। তার কারণ হচ্ছে আমরা সবাই আপনার জন, মানে যার যেটা ইচ্ছে করে গান করতে, কবিতা করতে, কেউ বেসুরো গলায়, কেউ ধরো বেসুরো ভঙ্গিতে করছে, কিন্তু আমরা সবাইকে আপন করে নিয়ে সবার দোষ ত্রুটি আমরা মানিয়ে নিই। সেটাই হচ্ছে রেডিও জংশন পরিবার। তাই ভুল ত্রুটিটা কোনো বিষয় নয়। রবি ঠাকুরের প্রতি তোমার যে শ্রদ্ধার কথা তুমি জানালে, সেটাতেই সেইগুলো তো আমরা মানে আমাদের যেদিন সম্মেলন হয়, মানে আমাদের মধ্যাহ্ন ভোজনের পর সেই দৃশ্যটা দেখা যায়, যে যা করি আমরা করি, ভালো লাগে তো। আমরা একদম মধ্যাহ্ন ভোজনের পর মানে সেই লাইকের মতন, যে যা করো করো। হ্যাঁ, রেডিও আয়োজিত আমাদের সাহিত্য সম্মেলনে আমরা প্রথম থেকে শক্ত বাঁধনে বেঁধে রাখি পুরো অনুষ্ঠানটি। দূর দূরান্ত থেকে পত্রবন্ধুরা আসেন, তাদেরকে যাতে সময় মতন তারা যানবাহন ধরে বাড়ি যেতে পারেন
সেই জন্য মানে আগের দিন রাত 2টোর সময়তে ট্রেন ধরেন এরকম পত্রবন্ধুও কিন্তু ওই দিন উপস্থিত থাকে। তো তাদের কথা চিন্তা করে আমাদের অনুষ্ঠান শুরুটা একবারে কঠোর বাঁধন দিয়ে আমরা করি, কিন্তু মধ্যাহ্ন ভোজনের আগেই আমরা মোটামুটি অনুষ্ঠানের মূল পর্বটা শেষ করে দিই। এবং তারপরে যারা স্থানীয় বন্ধু আছেন বা কাছাকাছি আছেন তারা কিন্তু ওই সময় তাদের জন্য মুক্ত মঞ্চ করে দেওয়া হয়, যে কেউ গান গাইছেন, কেউ কবিতা বলছেন, কেউ হয়তো যেটাকে এখন ইংরেজিতে স্ট্যান্ড আপ কমেডি বলে, স্ট্যান্ড আপ কমেডি করছেন, কেউ হয়তো জাদু খেলা দেখাচ্ছেন, কেউ বাঁশি বাজাচ্ছেন। আমরা কিন্তু সবাই দেখি, আমরা কিন্তু সবার উপভোগ করি বিষয়টা। তো আমি বারবার একটা জিনিস বলে এসেছি যে যারা লেখালেখি করতে ইচ্ছে করে বা লেখার জন্য কোনো প্ল্যাটফর্ম পান না বা লিখছেন, লেখা পাঠাচ্ছেন হয়তো কোনো আসরে, কিন্তু লেখা মনোনীত হচ্ছে না, আপনার চেনা যদি কোনো এরকম মানুষ থেকে থাকে আমাদের পত্রালিতে নিয়ে আসুন। পত্রালি তো সবার চিঠিকে সমান মান্যতা দেয়, কারো চিঠি ফেলে রাখে না, কারো চিঠি বাদ দেয় না। মাননীয় সৌমেন্দ্রনাথ জানা আমাদের সম্পাদক, তিনি সমস্ত চিঠি পাঠযোগ্য করে বিষয়ানুগ তৈরি করে আমাদের কাছে পাঠিয়ে দেন। তো তাদেরকে নিয়ে আসুন। লিখতে পারে না, আমরা যদি প্রথম থেকে সব শিখে থাকি তাহলে আর এই মানে জীবন ধারণ করে শেখার কি মূল্য রইল? যারা পারে না তাদেরকে পারতে হবে, পারাতে হবে, তাই তো দিদি? অভিজ্ঞতার দামটা তাহলে থাকে না, বলো? না, অবশ্যই থাকে না। তো যাই হোক, তোমার সাথে কথা বলে দিদি খুব ভালো লাগলো। সেরা পত্রকারের হওয়ার জন্য তোমাকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন জানাই। তোমাকেও আমার অনেক অনেক ভালোবাসা। একটা কথা বলি, এই যে রেডিও জংশন পরিবার আমাদের একটা 51 বড় পরিবার, তো তুমি সেই পরিবারের বয়সে ছোট হলেও দাদা ঠাকুর। দাদা ঠাকুর, কেননা তুমি ছাড়া রেডিও জংশন একেবারেই অচল। তাই তুমি সুস্থ থাকো, তুমি ভালো থাকো, আমার অনেক অনেক ভালোবাসা নিও। জংশন পরিবারের সবাইকে আমার অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা সবার জন্য রইল। আসলে এই বিষয়ে একটা কথা বলিনি, যে প্রত্যেক পক্ষে যখন বিষয় নির্বাচন হয়, বিষয় যখন দেওয়া হয়, অবাক হয়ে যাই আমি যে বিষয় নির্বাচন হওয়ার 2-3 ঘন্টার মধ্যেই 5টা-7টা চিঠি চলে। মানে পত্রবন্ধুরা তো কলম নিয়ে বসে আছেন যে পত্রালির কখন বিষয় ঘোষণা হবে। তাহলে এত এত মানুষের আগ্রহ, এত এত মানুষের উৎসাহ, এগুলোই তো কোনো একজনকে বা দুজনকে, আমরা যারা প্রশাসনিকে আছি, আমরা যারা সংস্থাটি চালাচ্ছি, কেন্দ্রবিন্দুতে আছি, তাদেরকে তো চলতে বাধ্য করে, ছুটতে বাধ্য করে, তাই না? তুমিও আছো পত্রালির সঙ্গে জুড়ে, পত্রালি প্রশাসনিকে। তো অনেক ভালো লাগলো দিদি তোমার সাথে কথা বলে। টিম রেডিও জংশন, টিম পত্রালি তোমার সাহিত্য সমৃদ্ধি কামনা করে। এবার আমাদের সেরা পত্রকার মীনাক্ষী দাসের সেরা পত্রখানি আমরা আরো একবার শুনে নেব। দিদি, তোমাকে জানাই শুভরাত্রি। শুভরাত্রি। পরের চিঠি পাঠিয়েছেন মীনাক্ষী দাস, 12 রাজকিশোর রায়চৌধুরী লেন, বিগার্ডেন, হাওড়া 711103 থেকে। সুজন বন্ধু পত্রালি, কষ্ট পাই তবু থাকি নিজেরও বাসায়, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। রজনীকান্ত সেনের স্বাধীনতার সুখে 2 পাখির মানসিকতা উঠে এসেছে। গাছের ডাল ভাঙতে পারে, কিন্তু বাবুয়ের আস্থা আছে তার নিজের ডানার উপরে। ভালোবাসার বাসায় আন্তরিকতা, যত্ন ও ভালোবাসার স্পর্শ বিদ্যমান। সব মেয়েরাই স্বপ্ন দেখে সুন্দর একজন মানুষের সাথে গড়ে তুলবে তার স্বপ্নের সুখনীর। বিশ্বাস, ভরসা, সহনশীলতা, সমঝোতার 4 দেওয়ালের উপর ভালোবাসার পোক্ত শান্তির আশ্রয়। তুমি আর আমি ভালোবাসার 2 নেত্রীর যুগলবন্দি, বন্ধ হয় একসাথে, খুলেও একসাথে। সুখ দুঃখ, হাসি কান্নার গোলক ধাঁধার জীবনের উত্থান পতনে ঝড় ঝাপটার বিরুদ্ধে রুখে দাঁড়ায় 4 হাতের বন্ধন।
বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া প্রত্যন্ত গ্রামের সাঁওতাল আদিবাসীরা ছোট ছোট নিজেদের মাটির ঘরগুলোকে দক্ষ হস্তশিল্প মনের মাধুরী মিশিয়ে গড়ে তোলে ভালোবাসার নিপুণ ঘর। স্টেশনের শেডের এক ফালি জায়গায় প্রাকৃতিক দুর্যোগে ভেসে যাওয়া পরিবারটি পরিপাটিভাবে গুছিয়ে তৈরি করেছে অস্থায়ী ভালোবাসার ঘর, যার কোনায় কোনায় দীনতা, কিন্তু খামতি নেই ভালোবাসার। তৃতীয় লিঙ্গের মানুষগুলিও নিজেদের সমব্যথীদের সঙ্গী করে একত্রে গড়ে তুলেছে ভালোবাসার কলোনি। পরিস্থিতির শিকার চম্পা, চামেলি, টগর, শিউলিরা ভোরের স্নিগ্ধ সূর্য কিরণ অবগাহন শেষে নতুন করে বাঁচার আশায় নিজের ঘরে প্রদীপ জ্বালিয়ে ইষ্ট দেবতার পটে মালা দিয়ে রচে ভালোবাসার স্বপ্ন নিয়ে। অলিক কল্পনা তবু অপেক্ষায় থাকে ভালোবাসা সহমর্মী কোনো যথার্থ দোসরের। শুধু সুন্দর দেখতে হলেই ভালোবাসার বাসা হয় না। এটি একটি আবেগপূর্ণ আনন্দময় স্থান, যেখানে বসবাসকারীরা শান্তি ও সুখ অনুভব করে। জংশন পরিবারের শুভকামনায় মীনাক্ষী দাস পাঠিয়েছিলেন 12 রাজকিশোর রায়চৌধুরী লেন, বি গার্ডেন, হাওড়া 711103 থেকে। শুনছিলেন রেডিও জংশন নিবেদিত রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালির 305তম পর্ব। এই পক্ষের সেরা পত্রকার মীনাক্ষী দাস, তাকে আন্তরিক অভিনন্দন জানাই টিম রেডিও জংশনের পক্ষ থেকে। বন্ধুরা, পত্রালির আগামী পক্ষের বিষয় বাজার ফর্দ। বাজারের থলি তো আমাদের ধরতেই হয়। সকাল হলেই উদাহরণের জন্য বাজার করতে হয়, আমিষ হোক বা নিরামিষ, বাজার কিন্তু করতেই হয়। কেমন হয় সেই বাজার ফর্দ শুনবো, এবং আপনাদের রকমারি চিঠিতে ভরে উঠবে পত্রালির আগামী পর্ব। আজ এ পর্যন্তই। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন শুভরাত্রি।